খুব গান পাগল ছিলাম আমি ভাত খাওয়ার সময়ও গান গাইতাম। যখন স্কুলে পিটি হতো তখন জাতীয় সঙ্গীতটা আমাকে দিয়েই গাওয়ানো হতো। শোনাবো শুনশনি গো, শোনাবো শুনশনি, নিতে আইলে নায়র যাইবানি। আমি বেসিক্যালি ফোক আর্টিস্ট না। একা একা দিন যে কাটে, মনের মানুষ নাই, বলো কোথায় গেলে তারে আমি পাই। একটু শ্বশুরি মার্কা কথাবার্তা হইলে এটা একটু বেশি চলে। আমি আসলে প্রেমে পড়তাম না, আমার প্রেমে পড়তো সবাই। যার খ্যাতি আছে তার পেছনে সবাই দৌড়ায়। মা গো মা, ও গো মা, জীবনের ওপারে কেমন আছো তুমি। প্রতিদিনই মার সাথে কথা হতো আমার। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি CZN24 সেলিব্রিটি আওয়ারে। আজ আমাদের অতিথি লোকগানের জনপ্রিয় শিল্পী কাজী শুভ, যিনি একাধারে আধুনিক গানেও অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। চলুন তার সঙ্গে আলাপচারিতা শুরু করি। শুভ ভাই, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে এলেন? বাসা থেকে সরাসরি। কীভাবে আসছেন? মেট্রোতে করে আসলাম। মেট্রো থেকে চড়া হয় নিয়মিত? আমি রেগুলার চড়ি, কারণ এটার বড় সুবিধা হচ্ছে সময়ের একটা বিষয়। আমার বাসা মিরপুরে, মিরপুর থেকে মতিঝিল আসায় মোটামুটি আগে আমার কাছে আমি তো আগের দিন থেকে প্রস্তুতি নিতে হতো যে কখন রওনা দেব, কখন যেয়ে পৌঁছাবো। এটা আমার কাছে সময়ের একটা ব্যাপক সাশ্রয় হয় আর কি। তো মেট্রোতে যখন উঠেন মানুষ আপনাকে দেখে কি বলে, কি ধরনের ফিলিংস হয়? না, যদিও সেই অপশনটা রাখি না, মাস্ক পরাই থাকে সবসময়। তো চুপে চাপে উঠে চুপে চাপে নেমে যাই। কিন্তু তারপরে তো কেউ না কেউ টুকটাক তো একটু একটু চিনে ফেলে মনে হয়। না, সেরকম হয় নাই এখনও কখনো। আর ম্যাক্সিমাম সময় দেখা গেলো যে আমি তো স্ক্রিনের সামনে দেখা গেলো যে আমার ক্যাপ পরি বা একটা গেট আপ থাকে, কিন্তু ওই সময়টাতে আসলে আমি চেষ্টা করি যে রেগুলার থাকার। আমরা তো আপনাকে কাজী শুভ নামে চিনি, কিন্তু আপনি তো মূলত কাজী আশিকুর রহমান। কাজী আশিকুর রহমান থেকে কাজী শুভ কিভাবে হয়ে গেলেন, কেন হলেন? কাজী আশিকুর রহমান এটা বেসিকলি মানে সার্টিফিকেটের নাম, আর শুভ নামটা হচ্ছে ডাক নাম। তো যখন আমার প্রথম অ্যালবামটা রিলিজ করি 2009 সালে, তো তখন কি নাম দেয়া যায়। শুভ নামে কিন্তু একাধিক শিল্পী ছিল, আছে, হ্যাঁ। তো এর কনফিউশন তৈরি হতে পারে। তো বংশটা অ্যাড করে দিলাম শুভ, দ্যাটস ইট। কখন মনে হলো যে আপনার ভিতরে গানের প্রতিভা আছে? এই জিনিসটা আসলে যদি শুরু থেকে বলতে, এটা লম্বা হিস্ট্রি। ছোট করেই বলেন, এখন তো T20 যোগ। হ্যাঁ, আসলে মূলত যখন বন্ধু মহলে গান গাইতাম, একটু একটু গলা ছেড়ে থাকে না, যে ওরা টের পেত যে আমি গান টান করতাম। মূলত প্রথম হয় যে হামনাদ প্রতিযোগিতা স্কুলে, তো তখন ওই হামনাদের প্রতিযোগিতা হলেই আমি অ্যাটেন্ড করতাম। কোন ক্লাস একটু যদি বলতেন? এইটা যদি হামনাতের বিষয়টা তো ক্লাস 6 থেকে। এর আগে আমি যখন প্রাইমারিতে পড়তাম তখনও টুকটাক গান টানের, এরকম দলীয় গান টানের যদি কোনো অপশন আসতো তখন আমি অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। থাকে না যে ওই সময় থেকেই বন্ধুরাও খুব উৎসাহ দিত। ওদের ভিতরে যখন গান টান গাইতাম ওরাও বলতো যে শুভ গান গাও, বা বললে আড্ডাতে বসে গান গাইতাম, তখন ওরা খুব উৎসাহ দিত। এবং এই উৎসাহটাই মানে আমার থাকে না, আমার সাহসটা বাড়িয়ে দিয়েছে। এরপর এবং পরবর্তীতে যখন আরও একটু বড় বড় প্রোগ্রাম, লাইক মহল্লায় কোনো প্রোগ্রাম হলে তখন ওখানে গান গাওয়ার খুব ইচ্ছা থাকতো, এই স্টেজ যদি গান করতে পারতাম। তো বন্ধুরাও চাইতো যে না, শুভকে গান গাইতে দিতে হবে, শুভ যদি গাইতে পারে, বন্ধু বন্ধু গান গাবে, একটু পক্ষপাতিত্ব সাপোর্ট করতো। হ্যাঁ, সাপোর্ট আর কি। তা আমরা স্টেজে উঠতাম, স্টেজে উঠে গান করতাম। তারপরে যখন কলেজ লাইফে, তখন নবীনবরণ একটা বিষয়। তো এই সমস্ত অনুষ্ঠানে গান করতে পারাটা শুধু যে বন্ধুদের সমর্থন তা না, টিচারদেরও সমর্থন লাগে এবং আয়োজক কমিটির একটা বড় সাপোর্ট লাগে, বিষয় থাকে। তো স্যার ম্যাডামরাও খুব পছন্দ করতেন এবং খুব স্নেহ করতেন, মানে গান টান গাইতাম তো তারা খুব মানে ভালোবাসতেন আর কি। তো এই বিষয়গুলো খুব কাজে দিত। এবং আমি স্কাউটিং করতাম একসময় স্কুলে,
তো স্কাউটিংয়ের একটা বিষয় গানের যখনই একটা পার্ট আসতো তখনই আমাকে লাগতো। তো ওই যে সব কিছু সব জায়গাতেই গানের যেখানে যেখানে বিচরণ আছে সেখানেই আমি থাকার চেষ্টা করতাম, অ্যাটেন্ড করতাম। বা যখন স্কুলে পিটি হতো তখন জাতীয় সঙ্গীতটা আমাকে দিয়েই গাওয়ানো হতো আর কি। সো এনিওয়ে সব জায়গায় যেখানে গান ছিল সেখানে আমি ছিলাম। তো এইভাবেই গাইতে গাইতে আসলে এক্স্যাক্টলি মানে জীবনে প্রথম কবে আপনি গান শেখা শুরু করেছেন বা হচ্ছে গেয়েছেন, আপনার মনে আছে যে ঠিক প্রথম কোন গানটা আপনি তুলেছিলেন? আমার যতটুকু মনে হয় যে ছোটোবেলা থেকেই তো আসলে বাসার মধ্যে গানের একটা পরিবেশ ছিল। আব্বা খুব মানে কালচারাল মানুষ ছিলেন। মাও গান খুব পছন্দ করতেন। আমার বড় ভাই বড় বোন আমরা 3 ভাই বোন সবাই গান বাজনার সাথে টুকটাক মানে ওই পরিবারের মধ্যে যেটা হয় যে গান বাজনার পরিবেশ থাকলে সবাই এর সাথে কিছু না কিছু জায়গায় পার্টিসিপেট করছে। তো সেরকম সবাই যখন গান গাইছে তখন বাসায় তো সঙ্গত করার জন্য কাউকে দরকার। তো আমি বেসিক্যালি তবলা দিয়ে আমার শুরু হয়। আব্বাও বললো যে ঠিক আছে তুমি তবলা শেখো। আমি প্রাতিষ্ঠানিকভাবে আমি তবলা শিখেছি, কিন্তু ছোটোবেলা থেকেই আমার একটা বিষয় ছিল কি যে মানে আমি গুনগুন করে খুব গান গাইতাম। যে কোনো গান যেটাই ভাল লাগতো আমি গাইতাম, যেটাই ভাল লাগতো। তখন রেডিওতে ওই যে গান হতো বা তখন তো আসলে বিটিভি ছাড়াও কোনো চ্যানেল ছিল না, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার, এই দুইটা অপশনই ছিল। হ্যাঁ, ওই জায়গা থেকে যে সমস্ত গানগুলো ফিল্মের গানগুলো, হ্যাঁ এই গানগুলো শুনতাম আর গাওয়ার চেষ্টা করতাম। আমার মানে খুব গান পাগল ছিলাম আমি, খুব গান পাগল। আমি ভাত খাওয়ার সময়ও গান গাইতাম। মানে থাকে না যে গানের পোকা, গান একটা শুনলে যদি ভালো লাগছে ওটা ওটা সবসময় যে কোনো পরিস্থিতি গান গাইতে থাকতাম আমি। এইটা একটা বিষয়। তবে কোন গান কবে থেকে শুরু হয়েছে সেটা আসলে মনে করা মুশকিল। ঢাকায় এলেন কবে? ঢাকায় আসলে আমি শুরু থেকে বলি আমার জন্ম বরিশালে। যেহেতু আব্বা চাকরি করতেন খুলনায়, দ্যাটস ওয়াই আমাকে খুলনাতেই যেতে হচ্ছে। খুলনাতেই আমার ছোটবেলা থেকে শুরু পড়াশোনা ওখান থেকেই। তারপরে ইন্টারমিডিয়েট পাশ করার পরে খুলনা ক্যান্টনমেন্ট থেকে তারপরে আমি ঢাকায় আসি পড়াশোনার জন্য, গ্র্যাজুয়েশনের জন্য। ঢাকায় এসে আমি তারপরে ধানমন্ডি রবীন্দ্র সরোবর যেটা আর কি, সেখানে একটা পরিচয় পরিচিতি হয়, সবার সাথে বন্ধু মহল তৈরি হয়। আপনি তো জানেন সেখানে আরফিন রুমি, শহীদ ভাই, আয়ুব শাহরিয়ার, এভাবে আস্তে 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 অনেক বড় একটা সার্কেল হয়ে যায় এবং ওখানে বসে এই যে গলা খুলে গান গাওয়ার যে একটা বিষয় থাকে সন্ধ্যার সময়, তো সেই জিনিসটা হয় আর কি। এটা কত সালের দিকে? এইটা বেসিক্যালি 2004-05 এরকম সময় তখন থেকে। এবং এমন একটা বিষয় ছিল যে সন্ধ্যার দিকে যদি ধানমন্ডি 8 নম্বরে না যাই মানে যাইতেই হবে ওখানে। ওখানে না গেলে একটা মনের একটা হ্যাঁ এটা মিস করা যাবে না। এই ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকেই আসলে আমি বলবো যে শহীদ ভাইয়ের সাথে পরিচয়। এবং শহীদ ভাই তখন ওনার ব্যান্ডে দূরবীন ব্যান্ডে জয়েন করতে বললেন আমাকে। আমি বলবো তখন এটা আমার জন্য মানে বিশাল ব্যাপার। এটা ছিল কত সালে? এটা সম্ভবত 2006। আমি বলবো যে এটা আমার জন্য বিশাল অ্যাচিভমেন্ট তখন। কারণ তখন আমি ঢাকায় এসে আমার মানে এই যে মিডিয়া লাইনে একটু গান টান যদি সুযোগ পেতাম এরকম একটা বিষয় ছিল যে তখন আমি তবলা বাজাতাম স্টেজে। হ্যাঁ, বিভিন্ন স্টেজে আমি প্রফেশনাল তবলা বাজাতাম। মানে সুযোগ খুঁজতাম যে কীভাবে গানের যদি স্কোপ হয়, যেমন অনেক মানে থাকে না যে কোনো স্টেজে আমি তবলা বাজাচ্ছি বাট ওইখানে খুব ভালো সাউন্ড সিস্টেম, খুব ইচ্ছা হতো গান করতে। তো হয়তো অনেক সময় সুযোগ মিলতো না। অনেকে জানতো, যারা জানতো তারা হয়তো বা সুযোগ করে দিত গান গাওয়ার। মানে তখন গান গাওয়াটাই হচ্ছে বিশাল ব্যাপার। মানে আমি অডিয়েন্সের সামনে গান গাইতে পারবো এটাই আনন্দের বিষয়। এবং সাউন্ড সিস্টেম খুব ভালো সাউন্ড সিস্টেম, এটা একটা বড় বিষয়। তো সেই সুযোগটা খুঁজতাম। তো খুঁজতে খুঁজতে হয়তো বা সৃষ্টিকর্তার দেখেন হয়তো বা যে সে কী খুঁজতেছে তাকে একটু দেই। তো সেখান থেকে আমি বলবো যে শহীদ ভাই একটা বিরাট বিষয় হয়েছিল তখন আমার। শহীদ ভাই আমাকে বললেন যে শুভ তুমি যেহেতু ফোক গাইতে পারো তুমি আমার ব্যান্ডে জয়েন করো। এবং আমি বলবো আমি বেসিক্যালি ফোক আর্টিস্ট না, বাট আমি আমার মতো করে ফোকটা গাই, আমার গলায় আমি ওইভাবে ধারণ করি। হয়তো বা সেটা একটু ভিন্ন একটা মাত্রা যোগ করে, তো সেটাই হয়তো বা শ্রোতাদের কাছে ভালো লাগে। তো তারপরে আমি দূরবীনে জয়েন করলাম। দূরবীনে তো জয়েন করেছেন, কিন্তু আপনার প্রথম গান স্টেজে গেয়েছেন, ব্যান্ডের জন্য গেয়েছেন না ব্যান্ডে কোনো অ্যালবামে? যখন আমার কোনো মৌলিক গান ছিল না তখন বিভিন্ন স্টেজে তখন আমরা যেগুলো জনপ্রিয় গান হতো সেইগুলো আমরা করতাম, কাভার করতাম। বাট আমার প্রথম মৌলিক গান যদি বলি সেটা 2009 সালে এই সাদামাটা অ্যালবাম, আমার প্রথম অ্যালবাম। এর আগে কোনো গান ছিল? এর আগে গান আমার কোনো রেকর্ডেড কোনো গান ছিল না আসলে। মানে ডাইরেক্ট আপনি অ্যালবাম দিয়ে একটা প্রথম পূর্ণাঙ্গ একটা অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ? একদম সোলো অ্যালবাম দিয়ে আমার আত্মপ্রকাশ।
সেটা ওই যে বললাম তো সাদামাটা 2009 সালে আরফিন রুমি ফিচারিং কাজী শুভ। রুমির সমস্ত সব 9টা গানই রুমির কম্পোজিশন ছিল, মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল, কিছু গান আমারও সুর করা ছিল, রুমিরও সুর করা ছিল, কিছু ফোক ছিল, কালেক্টেড ফোক। তো এইরকম মিলিয়ে আমরা অ্যালবামটা করলাম। এই যে হ্যাঁ সাদামাটা বলছিলেন যে এই অ্যালবাম আপনাকে আসলে আপনার যে স্বপ্ন ছোটবেলা থেকে গানের যে চর্চা, ঢাকায় আসা সুযোগ খুঁজছিলেন, একটা বিশাল একটা সুযোগ পেয়ে গেলেন। আমি তো শুরুতে বললাম যে এটা, এবং এই প্ল্যানটা কিন্তু শহীদ ভাইয়ের, এই প্ল্যানটা শহীদ ভাইয়ের, এবং আমরা রুমি এবং আমি দুজনেই তখন দূরবীনে জয়েন করেছি, এবং রুমিরও একটা স্ট্রাগল পিরিয়ড চলতেছে। তবে শহীদ ভাইয়ের ওই উদ্যোগটা যদি ওই সময় শহীদ ভাই না নিতেন, হয়তো বা আমি এই চেয়ারে এখন বসতাম না, হয়তো আপনার সাথে আমার রাস্তাঘাটে দেখা হতো, একদম আপনি হয়তো ভাবে ইনভাইট করতেন। আচ্ছা হ্যাঁ, সাদামাটা অ্যালবামের কথা বলছিলেন, আমরা কি সাদামাটা থেকে একটা গান শুনবো? শিওর। সাদামাটা অ্যালবামের যে গানটা আসলে শ্রোতাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল, এবং যেটা আপনাকে আজকের এই অবস্থানে একদম নিয়ে আসতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, শ্রদ্ধেয় প্রয়াত খালেক দেওয়ান সাহেবের সেই গান শোনাবো শুনিগো, রুমির কম্পোজিশন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট। ও বো গো বো, 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী, নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি, শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নাই ওর যাইবানি, ও নিতে আইলে নাই ওর যাইবানি। আসলে এটা তো মানে একটা আধ্যাত্মিক গান, মানে বউ স্বামী আত্মা এগুলো দিয়ে আসলে 3.5 হাত মাটি বোঝানো হয়েছে আর কি, ওইভাবে বিষয়টাকে পরোক্ষভাবে আর কি। আসলে আপনি বলছিলেন যে আপনি আসলে লোকগানের শিল্পী না, কিন্তু আপনি লোকগানের শিল্পী হয়ে গেলেন, এবং আপনি আধুনিক গান, অসংখ্য আধুনিক গান করেছেন, কিন্তু তারপরেও যেহেতু শোনাবো গানটা আসলে শুরু, মানে আপনার সবচেয়ে প্রথম হিট গান, যার কারণে আপনাকে মানুষ ওইভাবে চিন্তা করে। হ্যাঁ, এটা আমি যদি বলি, ধরেন মানে ফোক গানের আমরা কীভাবে মনে করি যে একজন বাউল শিল্পী সেই গানটা গাবে তার স্টাইলে, মানে যেটা ন্যাচারালি হয়। কিন্তু আপনি দেখেন হাবিব ভাই যখন তার মতো করে কৃষ্ণ অ্যালবামটা দিল, একই ফোক, বাট সে কিন্তু ভিন্ন চেহারায় পেল, অডিয়েন্স কিন্তু একদম আলাদাভাবে এই গানগুলোকে পেল। এবং সেমভাবে রুমি এবং আমি স্পেশাল থ্যাঙ্কস টু রুমির অনেক পরিশ্রম আছে এই অ্যালবামের পিছনে। মানে ও একজন মানুষ, সে কিন্তু নিঃসন্দেহে একজন ভালো গায়ক। তো একজন গায়ক হয়ে আরেকজন গায়কের জন্য এত পরিশ্রম দিয়ে, এত কনসেন্ট্রেশন দিয়ে একটা অ্যালবাম করা, এবং এত ভালো ভালো গান, শোনাবো গানটা এত রুমি নিজেও গাইতে পারতো, সেটা না গিয়ে কিন্তু আমাকে দিয়ে সে গাওয়ালো। এটা আমি বলবো যে অনেক বড় বিগ হার্টেড না হলে এটা সম্ভব না। এবং রুমি ভাই অনেক এরকম গান দিয়েছেন, অনেক অনেক। এবং আমি বলবো, আমি সরি টু সে, এই ইন্ডাস্ট্রিতে এমন কোনো মানে কোনো আমার দেখা মতো রুমির মতো এরকম কোনো ছেলে মানে মেল কম্পোজার আছে বলে মনে হয় যে অ্যাট এ টাইম অনেকগুলো শিল্পী তার হাতে তৈরি, মানে চারিদিকে শুধু তার চারিদিকে, hit। এবং সে অনেকগুলো মেল আর্টিস্ট তার হাতে তৈরি। আমি বলি শহীদ ভাই, শফিক তুহিন ভাই, ইমরানের প্রথম গান মন তুমি ভাসালে, এটাও রুমির করা। এরকম অনেকেই রুমির হাতে অনেক মেয়ে শিল্পী, পূজা, পড়শি, খেয়া, শুরুটা কিন্তু মানে অনেকেরই রুমির হাতে। এবং রুমি অনেক বিগ হার্টেড, মানে একটা ভালো গান আমরা যখন, যারা সুরকার, একটা ভালো গান ভালো সুর হলে কিন্তু আমরা চিন্তা করি এটা আরেকজনকে না দিয়ে নিজেই তো গাইতে পারি, রাইট। কিন্তু রুমির ভিতরে আমি কখনো এই জিনিসটা দেখি নাই, কখনো না। মানে রুমি যেটা বানিয়েছে যার জন্য নিয়ত করে, একদম। আমার সাথে যখন কথা বলে যেটা তার জন্য বানাইছি, আমাদের তো একসাথে অনেক রাত, আমাদের একসাথে গান তৈরির অনেক স্মৃতি। এবং আমার মনে হচ্ছে শহীদ ভাইয়ের গানটা, যেটা এটা অনেকে জানে, আমি আজকে প্রথম বলছি, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। তো ম্যাক্সিমাম সময় কী হতো, রুমি ও মনোটনসটা কাটানোর জন্য আমাকে বলতো, ভাই বসেন, কিবোর্ডে বসেন, দেখেন তো কিছু হয় কিনা। তো অনুরূপদার লেখা লিরিক্স, তা আমাকে রুমি বললো যে ভাই আপনি লিরিক্সটা নিয়ে বসেন কিবোর্ডে, দেখেন কিছু হয় কিনা। তো রুমির তখন খুব জ্বর, আমার মনে আছে। তো ও সোফায় বসা, আমি বসলাম লিরিক্সটা নিয়ে। তো এমনি গুণ করে, তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন হয়েছে মধুময়, লাইক। তো আমি এমনি সুরটা, ভাই ভালো ছিল তো, চলেন টেক। সাথে সাথে রুমি থাকে না, এটা আনন্দ হয়েছে, ভালো একটা সুর হচ্ছে। এরপরে রুমি ব্রিজ লাইনটা
তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এই হয়ে গেল কিন্তু গান। তো তখন আমার মনে আছে রুমি আর আমি আমরা একজনের দিকে তাকিয়েছিলাম, মানে অনেকক্ষণ তাকিয়েছিলাম, ম্যাজিক হয়ে গেছে। হ্যাঁ, যে এত সুন্দর গান, আসলেই শহীদ ভাইয়ের ভাগ্যটা ভালো। এবং রুমি তখন বলছিল যে এটা শহীদ ভাইয়ের জন্য, এটা শহীদ ভাইয়ের জন্যই। এই গান আমার মনে হয় ওনার জীবনে শিল্পী হিসেবে ওনাকে পূর্ণতা দিয়েছে একটা গান। তো এটা একটা উদাহরণ যে থাকে না এত সুন্দর একটা গান, তো এটা কিছু কিছু গান শুনলে কিন্তু তো বোঝা যায় যে মনে হয় হুকলাইনটা শুনলে বোঝা যায় এটা হিট হবে। রাইট, হ্যাঁ। তো তখন আমার মনে হচ্ছে যে শহীদ ভাই আমাদের আত্মার মানুষ, আমাদের একান্ত ভালোবাসার মানুষ, তার জন্য গান তুলেছে মানে সেই গাবে এটা, সেই গান। অন্য কেউ এখন কোনো অপশনই নেই। আপনার সাথে আরফিন রুমিরও পরিচয় ধানমন্ডি 8 নম্বরে। 8 নম্বর প্রথম দিন দেখা হওয়ার মুহূর্ত কি আপনার মনে আছে? এটা আসলে আমার একদমই এই মুহূর্তে মনে পড়ছে না, তবে 8 নম্বরেই হবে, 8 নম্বরেই হবে। রুমি এবং আরেকজন আছে আমার শাহরিদ বেলাল, সবাই আমরা একসাথে, আয়ুব ভাই, আমরা একসাথেই গান করতাম, 8 নম্বরে বসে গিটার বাজিয়ে বাজিয়ে গান করতাম। রুমি তখন খুব মানে প্রচুর ওই ছোটো ছোটো মানে আমরা যে খ্যাপ বলি আর কি, আমরা প্রচুর এই গায়ে হলুদের শো, এই ধরনের ছোটো ছোটো শো আমরা করি। রুমি তখন প্রচুর করে, এবং রুমি তখন মানে প্রচণ্ড ইচ্ছা ওরও, মানে থাকে না যে আপনি একটা নিউজ করেছেন এই রুমি সেই রুমি নয়, আমার মনে আছে। আপনারটা করেছিলাম শুভ কি যেন, শুভ সময়, হ্যাঁ হ্যাঁ। না, এবং আপনিও অনেক, আমি ওপেন বলতে চাই, আপনি অনেক হেল্পফুল ছিলেন, মানে যারা নতুন তাদেরকে আপনি চেষ্টা করতেন পেট্রোনাইজ করার। তো এটা খুবই ভালো। সবাই আসলে তেলা মাথায় তেল দিয়ে যায়, মিডিয়ার যেটা নিয়ম আর কি, আমি ওপেন বলতে চাই। তো যখন মানুষের একটা কষ্টের সময় থাকে না, তখন কিন্তু মানে তাকে পিক করার প্রবণতা কিন্তু সবার কম থাকে, হ্যাঁ। যেটা সবাই তার সাকসেসটা, সবাই ক্রিমটাই নিতে চায় আসলে, যে ওই যে তেলা মাথায় তেল দেয়, যার খ্যাতি আছে তার পেছনে সবাই দৌড়ায়, কিন্তু কষ্টের মুহূর্তে কেউ আসলে কাউকে পাওয়া যায় না। তো সেই জন্য আমি বারবার শহীদ ভাইয়ের কথা, এবং শহীদ ভাই এবং রুমি, স্পেশালি শহীদ ভাই আসলে আমার জন্য মানে বিশাল ব্যাপার ছিল আসলে। আপনার অ্যালবাম যখন করতে যান সাদামাটা, কোন ধরনের কথা হতো, বা অ্যালবামটা শেষ হওয়ার পর রুমি কি বললো? না, আমরা তো আমাদের একটা টিম আউট ছিল, যেহেতু দূরবীনের মেম্বার এবং শহীদ ভাই হচ্ছেন আমাদের লিডার। তো একটা গানের যদি মুখও রেডি হতো, তো আমরা সবাই, আমরা রুমি আর আমি দুজনে মিলেই শহীদ ভাইকে আগে শোনাইতে হবে এটা, যে ভাইয়া গানটা কেমন হলো, আমরা একটু শুনি গাড়িতে, শহীদ ভাইয়ের গাড়িতে আমরা শুনতাম। অনেক রাত্রে দেখা গেলো যে 12টা 1টার দিকে আমরা গাড়িতে গানটা শুনতে শুনতে, যে কোনো গানই, শহীদ ভাইয়ের হোক, রুমির হোক, আমার হোক, তো যেহেতু আমার অ্যালবামের গান কাজ চলতেছে, তো আমরা গানটা বাজাতে বাজাতে আমরা ওই ইয়েতে যেতাম, পলাশির মোড়ে, ঢাকা ইউনিভার্সিটির ওখানে যেতাম, আবার আসতাম। তখন আমরা আলোচনা করতাম যে কি করা যায়, কি কারেকশন, এরকম প্রথম থেকেই যে কটা গান হয়েছে, গানগুলো আমরা সব কটাই আমরা আলোচনা করে নিতাম যে এই গানটা আমরা রাখবো কিনা অ্যালবামে, বা এই গানটাকে আমরা সিরিয়ালে কত নম্বরে রাখবো। মজার বিষয়, শোনাবো গানটা কিন্তু অ্যালবামের 4 নম্বর সিরিয়ালে ছিল। ফাইনালি যখন অ্যালবাম রিলিজের পরে এটার রেসপন্স ভালো ছিল, দ্যাটস আবার নতুন করে কাভার করে অ্যালবামের এই গানটাকে 1 নম্বরে নিয়ে আসা হলো। আচ্ছা, রুমি ভাইয়ের সাথে আপনার মোট কতগুলো গান হবে? অনেক গান। কত? প্রথম অ্যালবাম, এটা হিসাবটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ সোলো অ্যালবাম বাদেও 2টা সোলো অ্যালবাম রুমির হাতে, একদম 18টা গান তো এইখানেই। এরপরে সাদামাটা 1, সাদামাটা 2, দুইটাই ফুল ফিচারিং রুমি। আর পরে সাদামাটা 3তেও রুমির একটা না 2টা গান ছিল। এরপরে আরও মিক্সড অ্যালবামে তো আরও বেশ কিছু গান আছে। রুমি ভাইয়ের কম্পোজিশনে আপনার অনেকগুলো গান হিট হয়েছে। আমি জাস্ট কয়েকটা গানের নাম শুনতে চাই, আমাদের নতুন অডিয়েন্স যারা যারা আপনাকে নতুন করে চিনবে তারা জানার জন্য। যেমন আমি যদি বলি প্রথম অ্যালবামের সাদামাটা অ্যালবাম, শোনাবো শুনছনি গো, তুমি বিনা আকুল পরাণ, শাহাদুল করিম সাহেবের, এটা একটা মানে এই গানটা মজার বিষয়, এই গানটা তখন শাহাদুল করিমের যে রচনা সমগ্র, ওই রচনা সমগ্রের ভিতরে এই গানটা ছিল না। তো আমরা যখন গানটা গাইলাম, এবং করিম সাহেবের একটা দুর্লভ একটা রেকর্ড ছিল আমাদের কাছে, ওনার গলায় গাওয়া, ওই রেকর্ডটা আমরা পাই। সেখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে যতটুকু করা যায় ওটাকে সাইজ করে দেন আমরা করলাম। এবং যদিও আমার সাথে ওনার দেখা হয়নি, তো জালাল ভাই ওনার ছেলের সাথে দেখা হয়েছে, ওনার মুখে শোনা যে উনি খুব খুশি হয়েছিলেন গানটা শুনে। এবং ফাইনালি এই রিলিজ হওয়ার পরে তখন রচনা সমগ্রে এই গানটা তুমি বিনা আকুল পরাণ গানটা অ্যাড হয়, এবং এই গানটাও মানে প্যারালাল সমানভাবে বেশ মানুষের ভালোবাসা পাই আমি এই গানের মাধ্যমে। তুমি বিনা আকুল পরাণ প্রথম অ্যালবামের। আরেকটা গান রেডিওতে খুব বাজত, সেটা হচ্ছে অঝোর শ্রাবণ। হ্যাঁ, অঝোর শ্রাবণ। তারপরে নীলিমা নামে একটা গান আছে আমার আর আর্নিকের গাওয়া। এই 4টা গান মোটামুটি বেশ ভালো জনপ্রিয়তা পায়। এটা ছিল প্রথম অ্যালবাম। এরপর একটা মিক্সড অ্যালবাম ছিল, সেটাতে রাধারমণ দত্তের একটা গান আমি গেয়েছিলাম, আমার আসিবার কথা। এই গানটা ওই নতুন কম্পোজিশনে যেহেতু শ্রোতারা পায় এবং তাদের কাছে খুব ভালো লাগে,
এরপরে সেকেন্ড অ্যালবামের বেশ কিছু গান যেগুলো স্টেজে গাওয়ার মতো, যেমন যাহার লাগি হই বিভাগে, সে তো বুঝলো না রে মন, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, তারপর তুই আমার জীবন, তারপরে আমার আর পোষের গাওয়া চুপি চুপি কেন আসো এ মনে, এটা রুমির লেখা এবং সুর করা ছিল। এই কাজ করতে গিয়ে আপনার সঙ্গে তো তার অনেক মজার মজার ঘটনা ঘটেছে, দুই একটা যদি একটু শেয়ার করতেন। আসলে অনেক স্মৃতি, মাঝে মধ্যে এরকম হইতো যে রুমি এত ডেডিকেশন ছিল কাজের প্রতি, মানে মারাত্মক। ও দেখা গেলো যে ও কাজ করতেছে এরকম, ওর বসা ওর চেয়ারে, আমি পাশে বসা, আমি কখন ঘুমিয়ে গেছি আমার মনেও নাই। সে কিন্তু আমার অ্যালবামের কাজ করতেছে, বাট সে কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে, মানে এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমি বললাম যে রুমি আমি একটু ঘুমাই, তো আচ্ছা একটু সবাই ঘুমানো, বাট সে কিন্তু আমার কাজ করতেছে। হ্যাঁ, তারপর ভালো কিছু একটা হলে সবাই ওঠে না, আরে দারুণ একটা কিছু হয়েছে, মানে এই যে বিষয়গুলা। কিন্তু আবার এমন হয়েছে যে ও কাজ করতেছে, মানে এত খিদা লাগছে আমি বলতেও পারতেছি না। হ্যাঁ, ও নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, ও কাজ করেই যাচ্ছে, এত ডেডিকেশন। আমার মনে আছে রুমির কোন একটা মোস্তফা রাজভাইয়ের একটা মুভির গান ও 9 বার সুর করছে একটা গান, কোন লেভেলের ডেডিকেশন। তো আমি আমার অনেক স্মৃতি মাঝে মধ্যে বলতো এরকম ও সেকেন্ড অ্যালবামের কোন একটা গান যেন, মানে একটা জায়গায় আমি লক হয়ে গেলাম, মানে আমি আর ওই জায়গাটা আমি ঠিকভাবে দিতেই পারতেছি না, ডেলিভারি দিতে পারতেছি না। রুমি তখন বললো কি, রুমি ভাই একটা কাজ করেন, আপনি বয়স দেন আমি ঘুমাই। ঘুমাই গেলো, আমিও সারা রাত বসে ওই একটা থাকে না, অনেক সময় আমরা কিন্তু লক হয়ে যাই, হচ্ছে না কেন হচ্ছে না, কোনো কারণ ছাড়াই হচ্ছে না। এরকম অনেক স্মৃতি। আর বিশেষ করে বেশি মজা হতো শোতে গেলে, বেশি মজা হতো আমাদের ফুল টিম নিয়ে যখন আমরা ঢাকার বাইরে শোতে যেতাম, বেশ মজা হইতো আসলে। রুমির সাথে কি আপনার এখন যোগাযোগ হয় নিয়মিত? আসলে ওইভাবে যোগাযোগ হয় না, কিন্তু কোনো অনুষ্ঠানে গেলে রুমি যখন আসে, রুমিকে দেখলে আসলে স্বাভাবিক, মানে যেটা হয় না যে এখন নস্টালজিক হয়ে যায়, মাঝে মধ্যে মনে পড়ে যে অনেক স্মৃতি তো আমাদের। 24 ঘন্টার মধ্যে আমরা দেখা গেছে যে 18 ঘন্টায় একসাথে ছিলাম। তো সারা রাত কাজ করে রুমি বলতো যে চুবে তেলে যান, আমি ঘুমাই। ও ঘুমায় তো ভোরবেলা, আমি তখন দেখা গেল বাসায় যাইতাম। এটা হচ্ছে বিয়ের পরের ঘটনা। বিয়ের আগে তো মানে কখনো সবসময় 18 মতো লেগেই থাকতাম একসাথে, বিশেষ করে অ্যালবামের কাজ যখন শুরু হয়েছে, এটা বিশাল দায়িত্ব, জীবনের প্রথম অ্যালবাম, 2 বছর সময় নিয়ে আমরা অ্যালবামটা করেছি, বিশাল ব্যাপার। সবশেষ কবে রুমির সাথে আপনার ফোনে কথা হয়েছে? ফোনে তো কথা না, লাস্ট একটা অনুষ্ঠানে সম্ভবত একটা আমাদের কোনো এক ভাই ব্রাদারের বাচ্চার জন্মদিন সম্ভবত, ওখানে রুমি আসছিল। তো স্বাভাবিক ওই যে দেখা হলো, জড়িয়ে ধরা, অনেক স্মৃতি মনে পড়ে, হেসে দিই, কত স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না। আপনার যে শোনাবো, বউ এনে দে, বউ নিয়ে আপনার মোট কতগুলো গান? এটা তো বলা মুশকিল, কয়টা যে আছে, 1000 হবে। তবে বউ রিলেটেড গানগুলো জনপ্রিয়। এর ভিতরে আপনার লেখা একটা গান, যেটা দাদা পায়ে পড়ি রে মেলা থেকে পড়ি রে, যদিও এই লাইনটা অংশুমান রায়ের সেই বিখ্যাত গানের লাইন থেকে নেয়, বাট বাকিটা আপনারই লেখা। একা একা দিন যে কাটে, মনের মানুষ নাই, এই গানটা আমি স্টেজে উঠলে আমাকে গাইতে হয়। আর একটা গান আছে সোনারে বলিতে, ওইটা ওই আধ্যাত্মিক গান টান। তারপরে তোমারে বউ বানাবো নামে একটা গান আছে, এটাও স্টেজে আমার গাইতে, মানে বউ রিলেটেড মোটামুটি কয়েকটা গান আছে, এইগুলো আমাকে গাইতে হয়। বউ রিলেটেড সবগুলো গানের নাম শুনতে চাচ্ছেন? যেমন মেলা থেকে বউ এনে দে, শোনা বউ শুনছুনি গো, তোমারে বউ বানাবো, এই তিনটা তো একদম উল্লেখযোগ্য, এই মুহূর্তে মনে আছে। বউ নিয়ে গান বেশি হওয়ার কারণটা কি? যেমন মেলা থেকে বউ এনে দে, এটা আমি গানটা শুনছিলাম, শোনার পরে মনে হলো যে এই লাইনটাকে নিয়ে আমরা একটা স্টোরি করতে পারি, ঠিক সেমভাবে হয়ে গেল। আর তোমারে বউ বানাবো, যেটা তোমার বাড়ি ঘটক পাঠাবো, হ্যাঁ, এটা যেরকম গীতিকার এরকম হানিফ খানের লেখা সুর করো, ও আমাকে লিখে পাঠালো, সুর করে পাঠালো, আমি বললাম বাহ গান সুন্দর তো। এবং আমরা তো যারা স্টেজ করি তাদের কিন্তু টার্গেট থাকে যে স্টেজের গান আমাদের খুব বেশি প্রয়োজন হয়, কারণ স্টেজে উঠলে আসলে মানুষ ওই ভাই গরম, হ্যাঁ, তখন গরম গান গাইতে বলে। তো ওই ধরনের এই চটুল গানগুলো আসলে আমাদের স্টেজে খুব প্রয়োজন হয়। তো এটা আসলে প্রেক্ষাপট অনুযায়ী হয়ে গেছে, আমি যেমন বউ নিয়ে গান বানাইতে হবে তা না বিষয়টা। আচ্ছা, এই যে বউ নিয়ে এত গান বানিয়েছেন, তো এই বউয়ের গান শুনে বাসায় আপনার বউ তার মন্তব্য কি, তার অনুভূতি কি? তার এগুলো নিয়ে কোনো আসলে কখনো কিছু বলা নাই যে বউ বউ করছো গানে, এরকম কোনো বিষয় নাই আসলে। বউ নিয়ে তো গানের আপনার শেষ নাই, শুরুতে একটা শুনিয়েছেন যদিও, এই বাকি যে বউ যারা আছে ওই বউদের কাউকে দর্শককে একটু পরিচয় করিয়ে দিবেন? আচ্ছা, আপনি যেহেতু আছেন, আপনার লেখা সেই গানটাই একটু গাই। গানের টাইটেলই বউ এনে দে, তো এই টাইটেল নিয়ে একটু কনফিউশন তৈরি হয়েছিল যে আসলে বউ এনে দে এটা কি, এর কী ধরনের গান, বউ চাচ্ছে বউ এনে দে। তো ফাইনালি আমি আপনি তো জানতাম যে আসলে কী হতে যাচ্ছে, যেহেতু আপনারই লেখা গান।
একা একা দিন যে কাটে মনের মানুষ নাই, বলো কোথায় গেলে তারে আমি পাই। এত স্বাদের জীবন আমার যাবে কি বৃথাই, বলো কোথায় গেলে তারে আমি পাই। আরে মনের মানুষ নাই, এই অন্তর পুড়ে ছাই, ভালোবেসে এই আমারে আদর দেবে কে। দাদা পায়ে পড়ি রে, এ মেলা থেকে বউ এনে দে। ও দাদা পায়ে পড়ি রে, এ মেলা থেকে বউ এনে দে। এরকম ছিল আর কি। এটা বাকিটুকু সুর আমারই করা, আর রাফির কম্পোজিশন ছিল, মিউজিক অ্যারেঞ্জমেন্ট সৈকত নাসির ভাইয়ের সেই দুর্দান্ত ভিডিও। আপনি নিজে জীবনে প্রথম প্রেমে পড়েছেন কবে? প্রেমে তো আসলে কতই না পড়ি আমরা, হ্যাঁ, ছোটোবেলা থেকে তো আসলে এরকম। আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতো, যেহেতু গান টান গাইতাম, তো আমি আসলে প্রেমে পড়তাম না, আমার প্রেমে পড়তো সবাই। সবাই না, সবাই বললে ভুল হবে, আসলে এটা ঠিক হবে না। অনেকেই পড়তো, বুঝতাম যে থাকে না যে পছন্দ করতেছে, একটু একটু ভালো লাগা তৈরি হয়েছে আমার প্রতি, এটা বুঝতাম, মানে একটু ডোন্ট কেয়ার টাইপের ছিলাম। কত কত মেয়ে আপনার প্রেমে পড়েছে? এখন এইটা কত মেয়ে, এটা তো কত হবে, কত হাজার? এইটা বলা মুশকিল ভাই। বাট আপনি কারো প্রেমে পড়েন নাই? না, আমি আসলে আমার প্রেমে টেমে এগুলা বললে ভুল হবে আসলে, কারণ আমি পাতা দিতাম না। আর গান ভালোবাসো, ঠিক আছে, বুঝলাম, এর বেশি কিছু না। কিন্তু এই যে ভাবির প্রেমে পড়েছেন কবে? ভাবির প্রেমে, হ্যাঁ, এইটা ঠিক আছে। এটা ও বেসিক্যালি দূরবীনের একটা রেডিও ছিল, রেডিও দূরবীন নামে একটা রেডিও ছিল আমাদের, তো সেখানেও আসতো। ও ওখানে আরজে হিসেবে কাজ করতো, তো তখন একটু একটু ভালো লাগা তৈরি হয়। তো এই আর কি। তারপরে ভালো লাগাটাকে আমি তখন চিন্তা করলাম যে এটা নিজেদের মধ্যে না রেখে এটা পারিবারিকভাবে দায়িত্ব, পরিবারকে দায়িত্ব দেওয়া উচিত। তো তারা তখন দুই পরিবার কথাবার্তা বলল, তারপরে যা হওয়ার হয়ে গেল। আপনার তো দুইজন সন্তান আছে, তাদের নিয়ে একটু বলেন। আমার মেয়ে, ওর নাম পূর্ণতা, আর ছেলের নাম আরিজ। আলহামদুলিল্লাহ, ও তো মেয়ে আমার, ও ক্লাস 6-এ পড়ে, ও গান শিখতেছে। আর ছেলে তো এবার স্কুলে ভর্তি হলো, প্লে গ্রুপে পড়ছে, এই তো। এবং আমি আমার কাজের বাইরে আমি চেষ্টা করি আমার পুরোপুরি আমার পরিবারকে এই সময় দেওয়ার চেষ্টা করি। কোন গায়িকার সঙ্গে আপনি গান করলে সেটা দর্শকের বেশি পছন্দ হয় বলে আপনি ধারণা করেন? আচ্ছা, আমি যদি বলি আমার সাথে এই পর্যন্ত ডুয়েটের হিসাবে যদি বলা হয়, পূজার সাথে বেশ কয়েকটা গান আছে, এর ভেতরে আপনার লেখা একটা গান, সেটা এবং সর্বোচ্চ ভিউ। কত ভিউ? এটা এখন 85 মিলিয়ন। তাও তো এটা অনেক বছর আগের গান, অনেক এবং তখন বছর তো ইউটিউব এতটা না, তখন ইউটিউব ছিল না। ইউটিউব এতটা, মানে ইউটিউব, এটা সম্ভবত 2012 সালের আমার ফিচারিংয়ে একটা অ্যালবাম হয়েছিল, আমার সুরে সবগুলো গান ছিল, ভেরিয়াস আর্টিস্ট এখানে গিয়েছে, এবং ওই অ্যালবামে এই গানটা ছিল এত কাছে। এবং এই গানটা আমি বলছিলাম যে আমি যখন 13-তে যখন আমেরিকাতে যাই, আমেরিকাতে ওইখানে বিভিন্ন স্টলে আমি অ্যালবামের সিডি পেয়েছি। এটা মানে আমার কাছে তখন মানে বুকটা বড় হয়ে গেছে যে বাহ, মানে বাংলা গান শোনে। তখন সিডির তো একটা প্রচলন ছিল, আর তখন আসলে ইউটিউব বা এই বিষয়গুলো তখনও অ্যাভেলেবেল ছিল না। এখন ইউটিউবের জামানায় এসে এটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। অনেক পরে এসে ইউটিউবে আপলোড হয়েছে। রাইট। আর কি গান আছে পূজার সাথে এমন? পূজার সাথে যেমন এত কাছে আছে, 7 জনম নামে একটা গান আছে, তারপর রোদেলা আকাশ একটা গান আছে। এই গানগুলো বেশ ভালো জনপ্রিয়তা পায়। এবং পূজার সাথে আপনার গানের সংখ্যাও মোটামুটি বেশ ভালো, সংখ্যা বেশ কিছু গান আছে, কিন্তু এইগুলো যেগুলো বললাম এগুলো মোটামুটি উল্লেখযোগ্য, মানুষের ভালোবাসা পেয়েছে এই গানগুলো থেকে। বাংলাদেশে অন্য যারা গান করে এর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের শিল্পী? সবচেয়ে পছন্দের শিল্পী যদি আমি বলি, রুনা ম্যামের গান, ওনার টোনটা আমার খুব ভালো লাগে, স্পেশালি মানে খুবই ভালো লাগে, মানে একদম আলাদা, চেনা যায় আসলে। আর মেল আর্টিস্ট তো অনেকেই আছেন, আমার খুব পছন্দের এন্ড্রুদা, এবং আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে কাজ করার। আমার শুরু উনি একটা গানও গেয়েছেন। তারপরে শ্রদ্ধেয় আব্দুল হাদি, সুবীর দা, এবং আমার একটা দুঃখের জায়গা যে সুবীরদার সাথে লাস্ট একটা কনসার্টে হবিগঞ্জে শোতে দেখা হয়েছিল, এবং আমি ইচ্ছা পোষণ করছিলাম যে দাদা, আমি তো এন্ড্রুদার জন্য, আমাকে বলতে আমি এন্ড্রুদার জন্য একটা গান করেছি। হ্যাঁ, আমি শুনেছি তো তুমি গান করেছো, গানটা আমি বললাম দাদা একটু শোনাতে চাই। হ্যাঁ শিওর। এবং উনি শুনলেন, শুনে বললেন আবার, তখন বললেন যে ও তুমি এই স্টাইলের গান করেছো। আমি বলছি জি দাদা। আমি বললাম দাদা, আমার তো খুব ইচ্ছা আপনি আমার সুরে একটা গান করেন। বলছে হ্যাঁ তুমি করো, এবং সে খুব খুশি হয়েছিল শুনে, তুমি করো, আমাকে জানাও। কিন্তু তারপরে উনি অসুস্থ হয়ে গেলেন, আর তো চলেই গেলেন। তো এই মোটামুটি আর কি। এখনকার যারা গান করছে তাদের মধ্যে আপনার পছন্দের কারা? সমসাময়িক যদি বলি, মাহাতিব সাকিবের ওর কণ্ঠটা আমার কাছে ভালো লাগে, ও খুব
আলাদা ও গায়কিটা ভালো লাগে। মেয়েদের মধ্যে কার কথা বলবো, অনেকেই তো আছে আসলে, এক একজনের এক এক রকম স্টাইল তো ভালো লাগে। যেমন যার কথা বলবো এবার অন্যরা মাইন্ড করে না কিনা। না না, আপনি তো যাকে এটা আসলে ইনস্ট্যান্ট। যদি আমাদের সময় বলি, আমার স্বরলিপির গলাটা খুব ভালো লাগে। আমিও খুবই পছন্দ করি স্বরলিপির গলাটা, টোনটা খুব মানে খুবই আমার খুব প্রিয়, ভালো লাগে। তারপরে স্বরলিপির সঙ্গে আপনার অনেক কাজও বেশ হয়েছে। কয়েকটা কাজ হয়েছে। এই তো আছে, অনেকেই আছে আসলে, এক একজনের এক এক রকম গায়কই তো, মানে কোন ধরনের গান। আর যদি লোকগানের জন্য বলি, তাহলে কার গান আপনার পছন্দ এখনকার? লোকগান যদি গায়কের দিক থেকে বলি, যেমন আমার গামছা পলাশের টোনটা খুব ভালো লাগে, আচ্ছা, গায়কিটা ভালো লাগে। আর মেয়েদের মধ্যে তো অনেকেই আছে, কার কথা বলবো আসলে। আমি যদি বলি একটু মডার্ন করে গায়, ঐশীর, যদি ঐশী কিন্তু বেশ কয়েকটা ফোকও গেয়েছে, ওর গায়কিটা একটু আলাদা মনে হয় আমার কাছে, ওর গায়কিও ভালো লাগে। ভিউ পাওয়ার জন্য এখনকার গানকে, বিশেষ করে অনেক লোকগানকে কখনো কখনো হালকা বা একটু সস্তা বানানো হচ্ছে, এরকম কথা শোনা যায়। আপনি কি এটার সঙ্গে, এই যুক্তির সঙ্গে একমত? উদ্দেশ্য যদি ভিউ বাড়ানো হয়, সেটা তো আসলে শুধুমাত্র ভিউয়ের জন্য, যদি ভিউ, অনেক কিছুই তো করা যায় এখন। আর আমরা যদি এই বিষয়টাকে একটু পর্যালোচনা করি, ইউটিউবে কিন্তু আপনি দেখেন মাঝামাঝি কিছু চলে না। একটু সুরসুরি মার্কা কথাবার্তা হইলে এটা একটু বেশি চলে গানের ক্ষেত্রে। মানে রেগুলার কোনো কিছু কিন্তু সাধারণত চলে না। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে এখন যদি আপনি বিষয়টাকে খুব বেশি হালকা করে ফেলেন, সেটা তো আসলে আমার কাছে, আমি পজিটিভলি নিচ্ছি না বিষয়টাকে। হ্যাঁ, আপনি প্রয়োজনে একটু একটু মডিফাই করতেই পারেন, কিন্তু সেটা ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করেই করা উচিত আমার কাছে মনে হয়। আপনি নিজের ক্ষেত্রে কি করেন? অবশ্যই আমি নিজের ক্ষেত্রেও সেটা চিন্তা করি যে এমন কিছু করা উচিত না যেটাতে শ্রোতারা আমাকে যেভাবে পেয়ে অভ্যস্ত, যেভাবে ভালোবাসেন, সেটার যেন আর মানে ব্যতিক্রম না হয় এবং মানুষ যেন সেটা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত না করে। আমি সেভাবেই চেষ্টা করি যে মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে, যদি আমার দায়িত্বে পড়ে, গানটার দায়িত্ব আমাকে দেওয়া হয়। এখন অনেকের ক্ষেত্রে দেখা গেলো যে সবসময় যে সব গান অ্যাকসেপ্ট করছি তা কিন্তু না। অনেকে গান পাঠাচ্ছে, যদি মনে হচ্ছে যে না ঠিক আছে এটা আমার সাথে যায়, আমার করা উচিত হবে, তখন আমি করি। আর যদি মনে একান্তই না যে এটা আমার সাথে যাচ্ছে না, বা অডিয়েন্স এটা একটা বাজে মন্তব্য করে ফেলতে পারে, তো তখন আমি সেটাকে স্কিপ করে যাই। লোকগান একটু উঁচু দরাজ গলায় গাইতে হয়, সেই তুলনায় আপনার কণ্ঠটা একটু মনে হয় আলাদা। তারপরেও আপনার কণ্ঠে যে মানুষ এত গান শুনে, এত পছন্দ করে, এটার আসলে রহস্যটা কি? আমি কিন্তু শুরু থেকেই বলেছি আমি কিন্তু ফোক আর্টিস্ট না। রাইট, আমি সেই আলোকে প্রশ্নটা করেছি। ন্যাচারালি যেটা হয় যে মানে আমাদের দেশের বাউলরা কীভাবে গানগুলো করছেন, ওনাদের একটা আলাদা স্টাইল আছে। এখন আপনার যে জেনারেশন, সেই জেনারেশন অনুযায়ী কিন্তু আপনাকে জিনিসটাকে সার্ভ করতে হবে। তা আমরা জেনারেশনকে মাথায় রেখেই, কথা সুর ঠিক রেখে, আমার গলায় যেভাবে গাওয়া দরকার, আমি আমার গলায় সেই গানটাকে ধারণ করে যতটুকু সম্ভব, মানে ওই কথা সুর ঠিক রেখে ওই সুরের আদলে বা ওই সুরে আমি চেষ্টা করি যে শ্রোতাদের কাছে সেটা ডেলিভার করার। এখন সেটা হয়তো বা আলাদা কিছু হয়েছে বলেই হয়তো বা শ্রোতারা নিয়েছেন, এবং আমরা সবসময় তো ডিফারেন্ট কিছুই চাই, তাই না? লাইক বিষয়টা সেরকমই আসলে। ইদানিং শোনা যাচ্ছে দেশে শো কমে গেছে, অনেক শিল্পী দেশের বাইরে যায় শো করতে। এই টোটাল বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা অলমোস্ট সবাই যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সবাই একটা মানে খুব বেশি একটা স্ট্যাবল সময় আমরা এই মুহূর্তে পার করছি না। আর টোটাল ইফেক্টটা পরে কিন্তু এখানে এন্টারটেইনমেন্টে, কারণ সব ঠিকঠাক থাকলে কিন্তু আমরা বিনোদনের বিষয়টা আসে, তাই না? তো সব ঠিকঠাক তো আগে থাকতে হবে, তো হয়তো বা সেটা ঠিক নাই, দ্যাটস তো বিনোদনের উপরে সেই প্রভাবটা পড়ছে। সেই অনুসারে আসলে স্টেজ শোগুলো বেশ কমে গেছে, ওইরকম স্টেজ শো হচ্ছেই না বলতে গেলে। যায় দিন ভালো, আসে দিন খারাপ, হয়তো বা সামনে কি আছে আমরা জানি না, তবে প্রত্যাশা করছি ভালো কিছু হবে। দূরবীন দিয়ে আপনার ক্যারিয়ার শুরু, রাইট? কিন্তু এখন তো দূরবীন নেই। অনেক স্বপ্নের, অনেক ভালোবাসার একটা ব্যান্ড ছিল, আসলে দূরবীনটা টিকলো না কেন? টিকলো না বলতে আসলে আমরা যদি ব্যান্ডের হিস্ট্রি দেখি, আপনি মাইলসের কথাই বলেন, ব্যান্ড আসলে কন্টিনিউ করা বেশ টাফ। আর আমাদের একটা বিষয় যেটা ছিল যে একই ব্যান্ডে অনেকগুলো সেলিব্রিটি হলে যেটা হয় আর কি, বাট এইখানে আমাদের ভেতরে ওই রকম কোনো মানে সমস্যা বা এরকম কিন্তু কিছু ছিল না, কিন্তু কোনো নিষেধ বারণ ছিল না।
কারণ শহীদ ভাই আমাকে দুরিন ব্যান্ডে জয়েন করিয়েছেন এবং শহীদ ভাই আমাকে সোলো অ্যালবাম করে দিয়েছেন, মানে কতটুকু আন্তরিক। এদিকে তো আসলে ব্যান্ড আসলে ওই ব্যান্ডের স্ট্রাকচারের মধ্যে পড়ে না। এটা বিষয়টা এরকমই ছিল যে একই ব্যান্ডে 4 জন গায়ক। আয়ুব ভাইও তো এত দুঃখ দিলি বন্ধুর এই গানটার মাধ্যমে আয়ুব ভাইয়ের একটা ভালো জনপ্রিয়তা হয়েছিল। তো আমরা যখন একই সাথে যখন টিভি লাইভ করতাম, মানুষ এখনও বলে যে ভাই আপনাদের লাইভ দেখার জন্য আমরা বসে থাকতাম। মানে একই সাথে অনেকগুলা সেলিব্রিটিকে তারা পাচ্ছে, তাদেরকে দেখতে পাচ্ছে। তো ব্যান্ড কন্টিনিউ আসলে হয় নাই যে প্রেক্ষাপট আমি আমার সোলো ক্যারিয়ার নিয়ে যেটা একটা সময় যে, কারণ আমাকেও তো আসলে যেহেতু আমি এটাকে প্রফেশনালি নিচ্ছি, তো আমাকে তো আসলে রান করতে হবে, আমাকে কন্টিনিউ করতে হবে। তো সেখানে কোনো মানে বাধা নিষেধ ছিল না। শহীদ ভাই সেটাকে উইলিংলি নিয়েছেন যে সমস্যা নেই, তুমি তোমার মতো করো। রুমি তো রুমির মতোই করলো। শহীদ ভাই তার মতো করে ব্যান্ডটাকে এগিয়ে নিয়ে গেছেন, সাথে আইব ভাই ছিল। বাট সবসময় আমাদের সম্পর্কে কখনোই মানে ভাটা পড়ে নাই এখনও পর্যন্ত। কিন্তু আমরা জানতে চাই, এবং যারা আপনাদের অডিয়েন্স গান পছন্দ করতো দুর্বিনের, তাদের একটা আক্ষেপ, ব্যান্ডটা ভেঙে গেল, কেন ভাঙলো? এই যে বললাম ব্যান্ড ভেঙে যাওয়াটা আসলে শহীদ ভাই কিন্তু দূরবীনকে নিয়ে কন্টিনিউ করে গেছেন। হয়তোবা আমরা ছিলাম, তুমি ছিল না, আমি ছিলাম না। ইভেন একটা জিনিস বলি, আমি মাঝখানে কিন্তু আমি দূরবীনে আবার জয়েন করেছিলাম। আচ্ছা। কিন্তু তখন আমি একটা পর্যায়ে শহীদ ভাইকে আমি জাস্ট মানে আমি একটা টেক্সট করলাম, মানে আমি থাকি না শহীদ ভাইকে আমি এত সম্মান করি যে অনেক সময় সামনাসামনি কথা বলা যায় না, আমি যে বলবো শহীদ ভাইকে বললো যে ভাই আমাকে একটু ছেড়ে দেন, আমি ইয়ে করি। তো সেটাও বলতে পারছি না, তখন আমি শহীদ ভাইকে টেক্সট করলাম যে ভাই আসলে আমি বোধহয় আপনার মতো করে আগাইতে পারতেছি না। তো শহীদ ভাই সেটাতে একটু মনে খারাপ লাগছে, বাট সে ঠিক আছে না, ও যেহেতু কারণ হয় কি কিছু বাইন্ডিংস আছে দেখলো বেশি সমস্যা যেটা হতো অ্যাট এ টাইম আমার একটা শো পড়ে গেছে, ব্যান্ডের একটা শো পড়ে গেছে, তখন এই যে ক্যাচালটা তৈরি হতো এবং এটা কিন্তু সম্পর্ক নষ্ট করা একটা, তখন আমি কোন দিকে যাব? রাইট, হ্যাঁ। কারণ এই দিকে আমার এটা প্রফেশন। আসলে যেটা আমি বুঝলাম আপনার কথা থেকে, আপনারা যেহেতু 4 জনই প্রায় একই সঙ্গে সোলো ক্যারিয়ার নিয়েও ছিলেন, ব্যান্ড নিয়েও ছিলেন, যার কারণে আপনাদের টাইম ম্যানেজমেন্টে সবচেয়ে বড় সমস্যা। সবকিছু মিলিয়ে আসলে মানে একসাথে দুইটা জিনিস রান করা। আপনারা যদি নিজে যদি সোলো ক্যারিয়ার না থাকতো এবং একই সাথে আপনারা যদি কম্পোজার না হতেন, ওই ব্যস্ততা না থাকতো, শুধু ভয়েস আপনারা দিতেন, তাইলে হয়তো আপনাদের আরো, যেমন আইব ভাই যেরকম উনি চাকরি করে মানে নিজের বিজনেস আছে, উনি ওনার মতো করে শখে গান করেন, তো শহীদ ভাইয়ের সাথে সে কন্টিনিউ করতে পারছে। বাট আমাদের জন্য টাফ হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আসলে একসাথে রান করা হয়নি। একটা মজার বিষয় হলো মানে এই জিনিসটাতে আমাদের মানে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মানে কোনো সমস্যা হয় নাই শহীদ ভাইয়ের সাথে, ফ্যামিলির সাথে এখনও পর্যন্ত এই যে পারিবারিক বন্ধনটা এখনও পর্যন্ত খুব ভালো, খুব ভালো। আপনার ক্যারিয়ারের শুরুতে বিশেষ কোনো রিজেকশন বা কোথাও থেকে প্রত্যাখ্যাত হওয়া এরকম কোনো ঘটনা ছিল যেটা আপনাকে আরো ভিতরের জেদটাকে আরো বাড়িয়ে দেয়, যে আরো আপনি আরো ক্ষুধার্ত হয়ে ওঠেন কাজ করার জন্য, আরো ভালো করার জন্য? এটা অনেক সময় বলা হয় নাই। আমি ক্লোজ আপ থেকে বাদ পড়লাম, আমার মনে আছে। প্রথমটা থেকেও বাদ পড়ছিলাম, সেকেন্ডটা থেকেও বাদ পড়ছিলাম 2005 এবং 2006। হ্যাঁ 6-এর দিকে মনে হয়। হ্যাঁ, সেকেন্ড রাউন্ডে যখন যাই আমার আশেপাশে সবাই বলতেছিল যে এই ছেলেটা ভালো করবে। তো আমার মনে আছে আমি যখন গান গাইলাম, আয়নাতে ওই মুখ দেখবে যখন, আমাকে বলা হলো তোমার আবেগটা মন থেকে আসতেছে না। তো এটাই ছিল আমাকে আমার বাদ পড়ার কারণ। বাদ পড়লাম, ওই একটা জেদ তো কাজ করলো, ওইটাই আসলে হয়তোবা বাদ পড়ার কারণেই হয়তোবা আজকে আমার পেছনে হয়তোবা ক্লোজ আপ ওয়ানের একটা সিল থাকতো, সেটা বাদ দিয়ে আমি নিজেই কাজে শুভ একটা আলাদা ব্র্যান্ড তৈরি হয়েছে। এটাই হয়তো আল্লাহর ইচ্ছা। আপনারা অনেক গানে ইউটিউবে টিকটকে কোটি কোটি ভিউ পায়, তো এই গানগুলা তৈরির সময় কি আপনি ভিউর জন্য কোনো সমীকরণ, কোনো হিসাব, কোনো চিন্তা ভাবনা করেন কিনা? আমি ভিউয়ের চিন্তা করি না আসলে। আমি চিন্তা করি যে গানটা মানুষের ভালো লাগতে হবে, ভালো লাগলে অটোমেটিক ভিউজ হবে। অর্গানিক ভিউ তো এমনি, যখন একটা গান ভালো লাগবে মানুষ শুনবে, আমি একটু বাসায় গিয়ে মিউজিক ভিডিওটা দেখি, এটা অটোমেটিক অর্গানিকভাবে ভিউজ হবে। তা আমি চিন্তা করি যে গানটা মানুষের ভালো লাগুক, ভিউ অটোমেটিক হবে। সবার আগে সেটা চটুল গান হোক বা বিচ্ছেদ গান হোক বা রোমান্টিক গান হোক, যে টাইপেরই গান হোক না কেন, সেটার মধ্যে সর্বোচ্চটা দিয়ে, তবে অডিয়েন্স এই মুহূর্তে কোনটা ভালো পছন্দ করছে, খুব বেশি পছন্দ করছে বা কী টাইপের গান পছন্দ করছে, সেটাকে মাথায় রেখেই চেষ্টা করি। এবং অবশ্যই
এটা তো আমি আপনি যখন কাজ করি তখন আমি সবসময় একটা কথা বলি যে ভাই সহজ কথা, অবশ্যই সহজ কথা, কারণ খুব বেশি কঠিন কথা এই মুহূর্তে এখনকার জেনারেশন আছে আমার মনে হয় নিতে চায় না খুব বেশি। একটা সহজ কথার মধ্যেই বুঝিয়ে দিতে হবে। এবং আমরা এত বেশি অস্থির, এত বেশি ফেসবুক বা এত বেশি মোবাইলে স্ক্রল করতেই থাকি, আমাদের এত সময় নাই। বিনোদনটা তো আসলে 15 সেকেন্ডে। আর রিলস বলেন, আপনি টিকটক বলেন, যাই বলেন, শর্টস বলেন, ইউটিউব শর্টস, মানে খুব ছোট্ট সময়ের ভিতরে আপনাকে বিনোদন দিয়ে বের হয়ে যেতে হবে। এত সময় আপনার 3 মিনিট 4 মিনিট গান শোনার সময় নাই ভাই। আপনার এমন কোনো গান আছে যেটা রেকর্ডিং করার সময় অথবা স্টেজে গাওয়ার সময় মনের অজান্তেই চোখের কোণে জল চলে এসেছিল? এরকম ঘটনা বিশেষ করে স্টেজে কয়েকবার আমার হয়েছে। যদি আমি বলি শোনাবো শুনশুনি গো গানটা, এটা তো আসলে আধ্যাত্মিক গান। আমার মা খুব অসুস্থ ছিল, মানে মারা যাওয়ার আমি জানতাম যে মা বেশি দিন, ডাক্তারের কথা অনুযায়ী সে বেশি দিন আর বাঁচবে না, তার যেহেতু প্যানক্রিয়াটিক ক্যান্সার ছিল। তো তার ওই সময় অসুস্থ থাকা অবস্থায় আমার মনে আছে আমি কোনো একটা টিভি লাইভে আমি মানে মানে গান গাইতে গাইতে, মানে এটা তো আসলে ওই গানই, সো বেশ টাফ হয়ে যাচ্ছিলো গাওয়া। এবং ইন দ্যাট টাইম ওই সময় কাছাকাছি সময় তারপরে মা মারা যাওয়ার পরে যখন স্টেজ আমি এখনও পর্যন্ত শোনাবো শুনশুনি গো গানটা গাওয়ার সময় যখনই মার কথা মনে পড়ে বা বাবার কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে, তখন আসলে বেশ কঠিন হয়ে যায় আমার জন্য গাওয়া। আবার আরেকটা বিষয় অনেক সময় হয় যে অনেক অডিয়েন্স এরকম শোতে তো আমরা প্রায় আমাদের সম্মুখীন হতে হয় যে অনেক মানুষ। তখন যখন আমি একটা লাইন গাওয়ার সাথে সাথে যখন খুব বেশি চিৎকার হচ্ছে, মানে থাকে না যে মানুষের এত ভালোবাসা, তখন মাঝে মধ্যে আমি ইমোশনাল হয়ে যাই। তখন মানে শ্রোতারা হয়তো বা দেখে না, কিন্তু গলা ভার হয়ে যায় বা অটোমেটিক চোখের কোণে পানি চলে আসে, এরকম হয় কিন্তু অনেক সময় যে এত ভালোবাসা আমি কী এমন করলাম, এত ভালোবাসে মানুষ। যে পরপর 2 বছর 2024 এবং 2025 আপনার জীবনের জন্য দুঃসহ 2টি বছর, প্রথমে মা এবং পরবর্তীতে বাবাকে আপনি হারিয়েছেন। দোয়া করি আল্লাহ পাক তাদের বেহেশত নসিব করুক। মা বাবার কোন স্মৃতিটা, কোন মুহূর্তগুলো আপনাকে সবচেয়ে বেশি তাড়িত করে, কষ্ট দেয়? স্পেশালি মা তো মাই। আমি জানি যে আপনি খালাম্মাকে কতটুকু ভালোবাসেন, বা আমি সেটা নিজে চোখে দেখেছি। তো সবার কাছেই মায়ের জায়গাটা আসলে বেশি সফট। এবং আমার মনে পড়ে যে আমি যখন কোনো একটা সমস্যায় পড়লাম বা কোনো একটা সমস্যায় পড়েছি, তখনই আমি সবার আগে একজনের কথাই আমার মাথায় আসতো, মা। আমি নিশ্চয়ই মার কাছে বললে মা দোয়া করবে আমার জন্য এবং সেটা ভালো কিছু হবে। এইটা খুব মিস করি এখন। আর আসলে বলার তো কেউ নাই। আর আব্বা তো আব্বার মানে আব্বার সাপোর্ট যদি না থাকতো তাহলে হয়তো বা আমি এই কালচারাল লাইনেই হয়তো বা আমার আশা হতো না। আব্বা প্রচণ্ড সাপোর্ট দিয়েছেন আমাকে, মানে এই গান বাজনার বিষয়ে। সব গার্জিয়ানরা কী করে যে পড়াশোনা করো, এই করো, সেই করো, ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, বাট আব্বার এই সাপোর্টটা ছিল আমি যে গান বাজনা করি এবং এখানে আমি ভালো কিছু করি, এটা আব্বা আম্মা দুজনেই চাইতেন। এবং যখন একটা অবস্থান তৈরি হয়ে গেল, বিশেষ করে এলাকায়, মানে আমার গ্রামের বাড়িতে, তখন মানে মা খুব, আমি দেখতাম, বুঝতাম যে মা খুব বলতো আমার ছেলে শুভ, আমার ছেলে, সে খুব প্রাউডলি বলতো। মানে এই জিনিসগুলা মানে বলে বোঝানো যাবে না। তারপরে আমারও খুব প্রিয় জায়গা আমার নানা বাড়ি, আর মা তো তার তো বাবার বাড়ি, এটা খুব প্রিয় জায়গা। আমি এখনও পর্যন্ত আমি বলি আমি আল্লাহর মতো অনেক দেশ ঘুরেছি, আল্লাহ আমাকে ঘুরেছে গানের পারপাজে, কিন্তু আমি এক বাক্যে বলি আমার প্রিয় জায়গা আমার নানা বাড়ি। তো সেখানে আমি যখন বাড়িতে যেতাম, তো যখন আব্বা আম্মা ছিল বাড়িতে, তখন তাদের টানেই যাইতাম। তা আমি যখন বলতাম মা চলো নানা বাড়িতে যাই, মা খুব খুশি, হ্যাঁ তা কালকেই যাই। থাকে না মানে বাড়ির পাশে নানা বাড়ি? হ্যাঁ, খুব কাছাকাছি, 50-60 টাকা রিক্সা ভাড়া। সো এই জিনিসগুলো না, মানে ছোটোবেলায় নানা বাড়িতে অনেক সময় আমার কাটতো, ছুটি পেলেই আমি ওই জায়গাটাতেই আমার মানে খুব ভালো লাগে, এখনও পর্যন্ত আমার যাইতে ইচ্ছা করে খুব। মায়ের কোন দৃশ্যটা চোখে ভাসে বেশি, কোন কথাটা বেশি মনে পড়ে? মা প্রতিদিনই মার সাথে কথা হতো আমার, মানে স্পেশালি যখন রাতে। তো একটা পর্যায়ে মনে হতো যে আজকে তো মার সাথে কথা হয়নি, মাকে একটা ফোন দিই। এবং হয়তোবা আমি চিন্তা করতে করতে মা ফোন দিয়ে দিল, মানে সে দিনে একবার আমাকে আমার খবর নিতই।
আমি ঠিক আছে কিনা, আমি খাওয়া দাওয়া করছি কিনা, বা থাকে না যে বেসিক খোঁজখবরটা নেওয়া। তো এই কথাগুলো এখনও পর্যন্ত কানে বাজে। এবং সরি, টিস্যু আছে? আল্লাহ পাক তাকে বেস্ট নসিব করুক, দোয়া করি। আপনি তো মাকে নিয়ে গানও বানিয়েছেন। হ্যাঁ, মাকে নিয়ে গান আছে আমার। এটা আসলে মাকে তো আসলে গান দিয়ে তার ফিল করা যায় না। মায়ের জায়গাটা আসলে আমাদের সবাই সন্তান হিসাবে সবাই আসলে মায়ের জায়গাটাকে আমরা অন্যভাবে চিন্তা করি। ওই যে বললাম যে এমন আমার একদিন মনে আছে এরকম যে কুমিল্লাতে একটা শোতে আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, এত বসা গলা, তার হাজার হাজার মানুষ সামনে আমি স্টেজে উঠবো, এখন কি করি, তো গলা দিয়ে শব্দই বেরোচ্ছে না, গান গাবো কীভাবে, আমি এতগুলো মানুষকে আমি কীভাবে, আমি তো মানে অড একটা সিচুয়েশনে পড়ে গেছে। এবং যারা আয়োজক তারা আমাকে নিয়ে গেছে, তারা তো এত কিছু বুঝতেছে না, আমি আসছি, আমাকে গান গাইতে হবে। বাট তখন আমি স্টেজে ওঠার আগ মুহূর্তে মাকে ফোন দিলাম যে মা, আমি তো গলা এরকম বসা, কথাই বলতে পারতেছি না, গান কীভাবে গাবো। তো বরিশালের ভাষায় যে মনু চিন্তা করিস না, কিচ্ছু হবে না। তো আমি স্টেজে উঠলাম, বিশেষ করে আমি জাস্ট দুইটা কথা বললাম, মানে আমার গাইতে হয়নি, দর্শকই আমার প্রত্যেকটা গান দর্শকই গাইছে, তারাই গাইছে। এবং অনেক বিপদে আপদে আমি দেখছি যে মায়ের দোয়া আসলে অন্যরকম একটা বিষয়, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি মায়ের দোয়া। সত্যি। মাকে নিয়ে আপনার গানও আছে, কোনো একটা গান বাকি 2 লাইন শুনতে পারি? একটা গান পরিতোষ বারোর লেখা, আমি সুর করেছিলাম। মা গো মা, ও গো মা, জীবনের ওপারে কেমন আছো তুমি, কতদিন হলো মা গো তোমাকে দেখি না আমি, মা গো মা, ও গো মা, জীবনের ওপারে কেমন আছো তুমি। আজকাল প্রায়ই পুরনো লোকগান এটাকে নতুন করে রিমেক করা বা সুর চুরি করার এক ধরনের এরকম অভিযোগ পাওয়া যায়। এটাকে আপনি আসলে কীভাবে দেখেন? দেখেন, লোকগানগুলো তো আসলে যদি ট্রেডিশনাল যে সুরগুলো আছে, বাউল গানের বৈশিষ্ট্যই কিন্তু এরকম যে একই সুর যুগে যুগে, আমরা যদি একদম পুরনো হিস্ট্রি দেখি যে কোনো এক বাউলের শিষ্য একই সুরে গান করলো, কিন্তু তার বাণী আলাদা। সেটা হতেই পারে, যার বাণী যত শক্তিশালী সেটাই মানুষের কাছে ভালো লাগবে। কিন্তু একই সুরে অনেক গান আছে, বাউল গানের মানে বৈশিষ্ট্যটাই এরকম। সেক্ষেত্রে সুর চুরি আসলে আমি বলতে পারি না, কারণ যেগুলো একদম ট্রেডিশনাল, যে সুরের আসলে আমরা বলতে পারি না যে এই গানটা সুরকার অমুক, এটা বলার এখতিয়ার নাই আমাদের। সেরকম সুরগুলো নিয়ে যদি কেউ সেখানে কথা রিপ্লেস করে, সেটা আমি খারাপ কিছু দেখি না, কিন্তু কথাটা সেরকম মানে জুৎসই হতে হবে, ভালো হতে হবে। পুরনো লোকগানগুলো এটা যদি নতুন আঙ্গিকে কেউ করে, আমি বলবো যে যদি সময় উপযোগী করে, ফিউশনের নামে কনফিউশন না করে যদি সুন্দরভাবে সেটাকে প্রকাশ করে, সেটা খারাপ কিছু না। কারণ এখন তো জেনারেশন অনেক মানে আপডেট জেনারেশন। তারা আমি যদি বলি যে তাদের প্রত্যেকের হাতেই মোবাইল, তারা সেই দুনিয়ার কোন প্রান্তে কী গান হচ্ছে, কী মিউজিক হচ্ছে, সেটা কিন্তু তারা দেখছে। তো কম্পেয়ারের একটা বিষয় থাকে যে আমাদের দেশে কেন এরকম হয় না। তো সেটা যদি হয় আমার কাছে তো ভালোই লাগে। এবং আমি লাস্টলি প্রীতমের কথাই বলি, আমি নাম মেনশন করে বললাম, প্রীতম কিন্তু কিছু ট্রেডিশনাল প্রীতম হাসান সুর এবং কথা সে কিন্তু ওইভাবেই নিয়ে আসছে কিন্তু। এবং এটা আমি বলবো, এবং সেটা কিন্তু সে সময় বুঝেই করেছে এবং অডিয়েন্স বুঝেই করেছে। আমি বলবো যে এটা পজিটিভ, খারাপ না, তো ভালোই লাগে আমার কাছে।
সঙ্গীতের 2 দশকের পথ চলায় আপনি এমন কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন যেটা আপনার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে? আমার কাছে মনে হয় কি যে যখন আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, তখন এই যে মানুষের ভালোবাসা পাই, এইটাতে আমার একটা উপলব্ধি হয়। উপলব্ধিটা এরকম যে আমার কাছে মনে হয় যে আমি আল্লাহর কাছে যা চেয়েছি তার চাইতে অনেক বেশি পেয়েছি, অনেক বেশি। এবং এটাতেই আমি এমনিতেও মানে থাকে না যে খুব বেশি মানে এটা পাইতে হবে, ওটা করতে হবে, এটা চাই, এরকম না। আমি অল্পতেই খুশি হই। এবং আমি এখান থেকে আমি ওই 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 বোধতাটা আমার হয় যে আল্লাহ তো আমাকে দিছে, আলহামদুলিল্লাহ। সো এই সন্তুষ্টিটা থাকা উচিত আসলে। আপনার এমন কোনো অদ্ভুত বা পাগলা ভক্ত আছে যার কথা মনে হলে আপনি হাসেন কিংবা কখনো কখনো ভয় পান? এরকম একবার স্বরূপকাঠিতে একটা প্রোগ্রাম আমার মনে আছে। আমার প্রোগ্রাম ছিল, ধরেন আজকে আমি ওখানে স্বরূপকাঠিতে গিয়ে পৌঁছেছি, বাট যাওয়ার পরে আয়োজকরা ইচ্ছা করে আমাকে এটা জানায় নাই। আমি ফুল টিম নিয়ে গেছি, কিন্তু ঢাকা থেকে রওনা দিয়েছি। তারা এটা বলে না যে ওখানে এত বৃষ্টি। তারা হয়তোবা চিন্তা করেছিল যে হয়তোবা সামহ প্রোগ্রামটা চালিয়ে নিয়ে যাবে। তো আমরা যখন স্পটে গেলাম তখন যে দেখলাম যে মাঠের মধ্যে হাঁটু পরিমাণ পানি। এই অবস্থায় আসলে ওনার প্রোগ্রামও কন্টিনিউ করতে পারছে না। তখন ওখানকার যারা আয়োজক অনেক রিকোয়েস্ট যে আজকের দিনটা থেকে আপনি পরের দিন শো করে যান। বাট আমার কথা হলো যে আমি যে থাকবো, আমি না হয় থাকলাম, ঠিক আছে, আমার পরের দিন ভাগ্য বলে আমার পরের দিন প্রোগ্রাম ছিল না, বাট মিউজিশিয়ান প্রত্যেকের শো ছিল। এখন তাদেরকে আমি কীভাবে রাখি? তো তখন সামহাও আয়োজকদের সাথে একটা নেগোসিয়েশন করে বা একটা সমঝোতায় এসে যাচ্ছে, ঠিক আছে থাকতে হবে। এবং আমার মনে আছে আমার মাইক্রো আমরা মানে ওই সময় উঠছি, রওনা দিব যে আমরা থাকতে পারতেছি না। সামনে অনেক ছেলেপেলে এসে দাঁড়ায় গেল, যা গেলে আমাদের মাইক্রোর উপর দিয়ে যাইতে হবে। ওরে আল্লাহ! মাইক্রোর উপর দিয়ে যাইতে হবে, আপনাকে থাকতেই হবে। আচ্ছা, গেলে মাইক্রোর উপর দিয়ে মানে ওদের উপর দিয়ে মাইক্রো নিয়ে যাইতে হবে, রাইট? হ্যাঁ। এবং একজন আসছে হাত কেটে আসছে, হ্যাঁ, এরকম। আমি আল্লাহ, কি কার পাল্লায় পড়লাম। সে আসছে কেন যে আমি হাত কেটে আসছি, আমি আপনার ভক্ত, আমার নাম লিখে আসছে। আমার মাথায় তখন আমি গামছা পরতাম, যে আপনার গামছাটা আমাকে দিতে হবে। কি পাগলের পাল্লায় পড়লাম। এরকম অনেক সময় অনেক ঘটনা আছে, বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন হইতে হয় আর কি। কনসার্টে গান গাওয়ার সময় ভক্তদের কাছ থেকে ক্রেজি আবদার বা উপহার কি পেয়েছেন? সেটা তো কত রকমই থাকে। স্টেজে গেলে আমরা আসলে বেশি এনজয় করি যে আমরা আসলে কোন অবস্থানে আছি। এটা স্টেজ শো করতে গেলে বোঝা যায়। আপনি যতই বলেন আমার 5 কোটি ভিউ আছে, এটা মনে মনে চিন্তা করে বসে থাকলে আপনার হবে না। স্টেজে গাইলে বোঝা যাবে যে আসলে আপনি আপনার অবস্থানটা কোথায়, আপনার কাছে গান রিকোয়েস্ট করছে কিনা, যে ভাই আপনার এই গানটা শুনতে চাই আমরা, তখন বোঝা যাবে আপনার এক লাইন গাওয়ার পর আরেক লাইন গাচ্ছে কিনা। তো এরকম একটা শোতে আমার মনে আছে যে একটা মেয়ে এসে বলতেছে যে আমি আপনাকে একটু ছুঁয়ে দেখতে চাই। আসলে আপনি কাজী শুভ? হ্যাঁ। আমি তখন হাসতে দিলাম যে কি বলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি ছুঁয়ে দেখো আমাকে। তখন সে বিশ্বাস করছে যে আসলেই আমি কাজী শুভ। এরকম অনেক সময় অনেক ঘটনা হয় আর কি। সোশ্যাল মিডিয়াতে অনেক রকম নেতিবাচক মন্তব্য দেখা যায়, এটাকে আপনি কীভাবে দেখেন? অনেক সময় খুব মেজাজ খারাপ হয়, অনেক মানে মাঝে মধ্যে মানে মন্তব্য দেখলে, হ্যাঁ, খুব মেজাজ খারাপ হয়। বিশেষ করে আমি ওপেনই বলি, দেখা গেলো যে আমার ট্র্যাকের বাইরে একটা গান আমি করলাম, হয়তো বা মিউজিক ডিরেক্টরটা আমাকে দিয়ে গাওয়াইতে চাইছে, আমার কাছে মনে হলো আমি গাইতেই পারি, যদি একদম অখাদ্য না হয়। যেহেতু আমি পেশাদার শিল্পী, আমাকে দিয়ে মিউজিক ডিরেক্টর এটা আশা করতেই পারেন আমি গাইতেই পারি। আমি গানটা করলাম, ওখানে এসে কে বা কারা, হ্যাঁ আপনার সাথে এই গান যায় না, এটা না সেইটা, এগুলা সস্তা ভিউয়ের জন্য এই করলেন সেই করলেন। তখন আমার মানে খুব জিদ ওঠে যে অনেক ভালো গানও তো গাই, তখন তোমরা কোথায় থাকো, তখন তো তোমরা শেয়ার দাও না। মানে নেগেটিভ মন্তব্যটা করার জন্য আমাদের কি যে আনন্দ আমরা পাই, মানে কাউকে পচানোর চেষ্টা। আবার আমি খারাপও দেখতেছি না, সে হয়তো বা মানে আমার ওয়েল উইশার, কিন্তু আমি বলবো যে যখন ভালো গান হয় তখন আপনারা কোথায় থাকেন, তখন কেন আসেন না, তখন এইটার প্রশংসা করেন না বা এই গানটাকে কেন প্রমোট করেন না, আপনারা শেয়ার করেন না কেন। আবার অনেক সময় বিভিন্ন ইস্যুতেই মানে ঠাস করেই আমরা একটা মানে নেগেটিভ মন্তব্য, একটা বাজে মন্তব্য করে ফেলতে পারলেই মনে হয় যে আমরা মানে জিতে গেলাম, কিন্তু এটা আসলে ঠিক না, ঠিক না কাউকে। এবং আর সোশ্যাল মিডিয়াতে তো আমাদের অবস্থানের জায়গা থেকে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি না, তাকে তো প্রোটেস্ট করতে পারি না। আবার সে হয়তো বা চাচ্ছে যে আমি তাকে
প্রোটেস্ট করি, কিন্তু আমি সেটা করব না। তার মন চাইছে স্বাধীনতা, স্বাধীন দেশে স্বাধীন সে মন্তব্য করতেই পারে, তাতে কিছু আসে যায় না, ওটাকে দেখেও না দেখার ভান করতে হবে। গায়ক না হলে আপনি এখন কোন পেশায় থাকতেন? আমার খুব ইচ্ছা ছিল, আমি বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল আমার। কোন দেশে? এইটা তখন ইচ্ছা ছিল যে ইউরোপে যাব, হ্যাঁ। মানে সেখানে আমি আমার দেশ একটা পর্যায়ে যে আমার মানে দেশ ভালো লাগতেছিল না, যে মিডিয়াতে কাজ করব, এটা একটা খুব ইচ্ছা ছিল। তখন একটা রাস্তা বের হচ্ছিল না যে কি হবে না হবে, খুব একটা পর্যায়ে তো এক মানুষ এরকম হয় হয়, যে হয়। আমরা খুব হতাশায় ভুগতেছি যে কি হবে এই দেশে, পড়ালেখাও করতে মানে খুব বেশি একটা মনোযোগ হচ্ছে না, গান বাজনা কিছু একটা করতে যাচ্ছে তাও হচ্ছে না। তা আমার কী করতে হবে, বিদেশ যেতে হবে। এই বিভিন্ন রকম এই ট্রাভেল এজেন্সি এই সমস্ত জায়গায় যেয়ে ঘুরতাম, খবর নিতাম, পত্রিকা দেখতাম, গ্রিসে যাওয়ার ভিসা কীভাবে পাওয়া যায়, এই দেশে যাওয়ার কীভাবে ভিসা পাওয়া যায়, চেষ্টা করতাম। এর মধ্যে করতে করতে তখন দূরবীন ব্যান্ডে জয়েন করলাম, আল্লাহর মতো হয়ে গেল। এবং মজার বিষয়, ওই যে বললাম যে আপনি যখন একটা জিনিস খুব মন থেকে চাইবেন, সৃষ্টিকর্তা সেটা হয়তো বা চেষ্টা করেন যে ও যদি এত চাচ্ছে ওকে একটু দেই। তা আমার জীবনের সেই বিদেশ যাওয়ার ইচ্ছা পূরণ হলো ঠিকই, এবং আল্লাহ পাক আমাকে সেই বিদেশ নিয়ে গেছেন, এবং আল্লাহর মতো অনেক দেশ ঘুরেছি আমি, সেই গানের কারণেই আমি অনেক দেশ ঘুরেছি। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে মেধার চেয়ে লবিং অথবা পলিটিক্স বেশি প্রয়োজন, এই কথার সঙ্গে আপনি কতটা একমত? আমি যদি আমার চিন্তা থেকে বলি, আমি বলবো যে শুধু ভালো গাইলেই হয় না, শুধু ভালো গাইলেই হবে না। ভালো গেয়ে আপনি বসে থাকবেন ঘরের মধ্যে, আপনাকে ডেকে নিয়ে যাবে, এত ভালো ইন্ডাস্ট্রি আমাদের না। আপনাকে মেধাও থাকতে হবে, বুদ্ধিও থাকতে হবে। লবিং আলাদা হিসাব, বাট বুদ্ধি থাকতে হবে যে আমাকে কোন রাস্তায় আগাইলে আমি এটা ভালো কিছু করতে পারবো। এরপর আপনি লবিং করবেন না কি করবেন সেটা আসলে আপনার বিষয়, বুদ্ধি থাকতে হবে সবচেয়ে বড় বিষয়। আপনি যদি অতীতে ফিরে যাওয়ার সুযোগ পান, তাহলে আপনি অতীতের কোন ভুলটি শুধরাবেন? কোন ভুল? অনেক ভুলই তো আছে। আমার মাঝে মধ্যে আমি একটু বদরাগী মানুষ। এই বদরাগের কারণে অনেক সময় হঠাৎ মেজাজ গরম হয়ে যায়। এইটা বোধহয় স্কিপ করে যেতাম যদি অতীতে ফিরে যেতাম আর কি। প্রচণ্ড থাকে না অনেক সময়, রাগের মাথায় অনেক ডিসিশন ভুল হয়ে যায়, কিন্তু এটা আমার মনে হয় আমার এটা শুধরে নেওয়া উচিত হবে। আমরা মনে হয় এবার একটা অনেকক্ষণ তো কথা হচ্ছে, একটা গান মনে হয় একটু শুনতে পারি। মন পাজর গানটা গাই, এটা জাহিদ আকবর ভাইয়ের লেখা, এটা আমারই সুর করা। এই গানটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিল রাকিব মুসাব্বির। ভালোবাসি তোমায় যতন করে, এসো না মনের একলা ঘরে, ভুলে তুমি যেও না, দূরে আর থেকো না, মন খোঁজে তোমাকে, মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না। খুব সুন্দর একটা। থ্যাংক ইউ। এআই প্রযুক্তি ব্যবহার করে অনেক বিখ্যাত শিল্পীর কণ্ঠের মতো করে গান গাওয়ানো হচ্ছে এখন। তো এই প্রযুক্তি যদি এভাবে চলতে থাকে, ভবিষ্যতে কি এমনও তো হতে পারে যে কাজী শুভর মতো কেউ একজন এআইতে গান গাচ্ছে? হ্যাঁ, এইটা পসিবল করা, যে কণ্ঠের রেফারেন্স দিয়ে দিলে সেরকম একটা কণ্ঠ দিয়ে গান গাওয়ানো সম্ভব। যতই যা বলেন, রোবট তো রোবটই, আসলে ওই ন্যাচারাল বিষয়টা কিন্তু থাকবে না। একটা সময় পায়ে হেঁটে মানুষ হজে যেত, এখন প্লেন আছে, এখন প্লেন আসছে, প্লেনের সদ্ব্যবহার করতে হবে, মানে মিসইউজ করা যাবে না। কিন্তু প্রযুক্তি আসবে, প্রযুক্তিকে ওইভাবে ব্যবহার করতে হবে যে প্রযুক্তির কাছ থেকে আমার কী সুবিধা নেওয়া উচিত। যদি এআইয়ের কথাই বলি, আমরা একটা সফটওয়্যার সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি, সুনো নিয়েই মোটামুটি টুকটাক যায় যে সবাই কাজ করে। তা আমি বলবো যে এটাকে একটা আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করেন না কেন। আমি নিজেও যে এটাকে এক্সপেরিমেন্ট করিনি তা না, আমি কিন্তু করেছি, এবং রিসেন্টলি এরকম বেশ কয়েকটা গানে আমি অ্যাপ্লাই করেছি। বললাম যে তুমি আমাকে ইনস্ট্রুমেন্টটা বাজিয়ে দাও, হ্যাঁ, বা তুমি আমাকে, এমন হয়েছে যে আমি আমার আমি যে একটা সুর করলাম, সুরটা ওকে বললাম যে তুমি একটা কম্পোজিশন করে দাও, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে দাও। ওর কাছ থেকে আমি শুনলাম যে ও কি বানাইছে এটা, হ্যাঁ, যে ও ও ও একটা ওই সুরের উপরে ওই একটা গান তো সে বানাইছে, টোটাল একটা কম্পোজিশন করে তো আমাকে দিল, আমি ওর কাছ থেকে আইডিয়া নিলাম, এবার আমি নিজে ম্যানুয়ালি সেটা করব। এটাই হওয়া উচিত। কিন্তু আপনি
এটা কারা করবে? যারা কেউ কিছু পারে না সে করবে, যে আচ্ছা ওর এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই, ও শুনে একটা ডাউনলোড করলো, ওখানের মন চাইলে আবল তাবল একটা গান টান দিয়ে সে বানিয়ে দিল একটা, সেটা তো মানে ক্রিয়েটিভিটি কীভাবে থাকলো? এবং এই যে এআই এর যে সাউন্ড, এটা কিন্তু অলমোস্ট একঘেয়েমি কিন্তু চলে আসছে অলরেডি। একটা জিনিস কি, আপনার ক্রিয়েটিভিটি, আপনি একজন গীতিকবি, এটা কি এআই দিয়ে সম্ভব? একটা গান লেখা, আপনার একটা কল্পনা আছে না, আপনি কল্পনা দিয়েই তো সেই গানটা, আপনার একটা মনের মধ্যে তো একটা নাটক আছে, একটা স্টোরি আছে, সেই স্টোরি চিন্তা করে আপনি গান লেখেন। আমিও যেরকম একটা আপনার লিরিক্সটা পেলাম, তারপরে আমি সেটার উপরে আমি আমার চিন্তা থেকে আমি সুর করলাম, এটা তো হিউম্যান বিং সম্ভব। এটা ক্রিয়েটিভিটি আপনি পিএইচডি করেও এটা সম্ভব না, এটা একদম স্পিরিচুয়াল, এটা নাজিল হইতে হবে। আপনি এআই দিয়ে আপনি কতক্ষণ, এটা প্রথম এআইটার কী ঘটনাকে আমি আপনাকে বলি। যেমন বলছেন ফোক গান আপনি নতুন অ্যারেঞ্জমেন্টে দিলে একটু ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে মানুষ মজা পাচ্ছে না, তো এআই যখন আসছে এটা নতুন নতুন একটু ভালো লাগতেছে, কিন্তু এখন কিন্তু একঘেয়েমি চলে আসছে। হ্যাঁ, সো এআইকে আপনি সহায়ক হিসেবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করেন, কিন্তু পুরোপুরি এআইয়ের উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। এটা ডিপেন্ডেন্ট হলেও সেটা খুব বেশি দিন এর মানুষই বলে যে এআই দিয়ে বানাইছে এটা, এখন কিন্তু বোঝে, কিন্তু মানুষ তো এই সমস্ত আপনি স্কিপ করতে পারবেন না তাকে। এমন কোনো আন্তর্জাতিক শিল্পী আছে যার সঙ্গে আপনি একটা গান করতে চান, দ্বৈত গাইতে চান কিংবা কম্পোজিশনে গাইতে চান? স্বপ্ন? আমার একটাই ড্রিম, এখনও পর্যন্ত আমি সেটা এই স্বপ্ন ধারণ করি মনে, উদিত নারায়ণ আমার সুরে একটা গান করুক, এটা আমি চাই। এই স্বপ্নটা কেন জাগ্রত হলো? আমি ছোটোবেলা থেকেই মানে উদিত নারায়ণ, স্পেশালি উদিত নারায়ণ, কুমার শানু, এই দুজনের গান, বিশেষ করে 90s, হ্যাঁ, আমরা এই গান তো অনেক শুনেছি, এখনও শুনি। সো এত শুনছি এই গানগুলো, মানে একটা ভালো লাগার অন্যরকম জায়গায় তাদেরকে রাখি সবসময়, স্পেশালি উদিত নারায়ণ, তার কণ্ঠটা, তার গায়কী। এবং আমরা যখন গান সুর করি, হয়তো আপনি বোঝেন কিনা, টের পান কিনা, যে ওই ছায়াটা কিন্তু থাকে অনেক সময়। এইটা আমার একটা অন্যতম ড্রিম, যে উদিত নারায়ণ, ওনাকে দিয়ে আমার একটা গান করানোর খুব ইচ্ছা। শুভ ভাই, আপনি অনেক হাসান, অনেক আড্ডা দেন, অনেক মজা করি আমরা। আপনি কি ছোটবেলা থেকে এরকম দুষ্ট ছিলেন? আসলেই তাই, মানে থাকে না যে ওই ছোটোবেলা থেকেই মানে বিভিন্ন রকম এরকম ছোটো ছোটো দুষ্টামি করতে ভালোই লাগতো, এটা আছে আর কি। মানে আড্ডাতে আমি খুব আড্ডা প্রিয় মানুষ, খুব আড্ডা দিতে ভালো লাগে। যখন গ্রামে ছিলেন, কোন কোন বন্ধুদের সাথে বেশি আড্ডা দিতেন? কি আড্ডা হতো? যেহেতু খুলনায় থাকতাম, ঈদের সময় বাড়িতে যেতাম, গ্রামের বাড়ি। যদি বাড়িতে যেতাম, বাড়িতে তো একরকম, ওখানকার গ্রামের বন্ধুবান্ধব একরকম, আর খুলনাতে থাকলে সেখানকার বন্ধুবান্ধব একরকম। ঈদের সময় যেটা হয়তো, নতুন ড্রেস এটা কাউকে দেখানো যাবে না, এটা ঈদের দিনই পড়তে হবে, হ্যাঁ, এইটা একটা বিষয়। আবার নামাজের ভিতরে, যদিও এটা করা ঠিক না, কিন্তু নামাজের ভিতরে এই দুষ্টামিগুলো হইতো মাঝে মধ্যে। এগুলো এরকম করতাম যে কারো পাঞ্জাবের সাথে ওই চট দেয়া ছিল, বিছানো থাকতো, ওই চট ওটা গিট দিয়ে দিতাম, তো ওটার সময় যেন একটা থাকে না, ধাক্কা খায়। এটা আসলে ছোট নিষ্পাপ বয়সে নিষ্পাপ দুষ্টামি আর কি, না বুঝেই দুষ্টামি করা আর কি। তারপরে সিনিয়রদের কাছ থেকে সেলামি নেওয়ার একটা বিষয়, তারাও মানে খুব টেনশনে থাকতো, এই বুঝি সেলামি নেওয়ার জন্য আসতেছে, রাস্তাতে ধাওয়া দিতাম, এই তারাও দৌড়াচ্ছে, আমরা পিছনে দৌড়াচ্ছি সেলামি নেওয়ার জন্য। তখন 2 টাকা 5 টাকা এটাই বিশাল ব্যাপার ছিল। তো এইগুলো খুব মনে পড়ে আসলে। ছোটবেলায় কোনো দুষ্টামির জন্য শাস্তি পেয়েছেন? একবার মনে আছে শাস্তি, মানে এই আমি আর আমার এক ফুফাতো ভাই, আমরা 2 জন মিলে কোনো একটা জায়গা থেকে ফুল গাছ, হ্যাঁ, এটা যদি বলি যে মানে চুরি করে নিজের মনে করে, হ্যাঁ, নিজের মনে করে, যদিও মানে তারা খুব বেশি কিছু বলতো না, ওই পাতাবাহার গাছ ছিল না, পাতাবাহার গাছের ডাল ভেঙে আনছিলাম। তো ওই দিনই আমি আবার কি করছিলাম, আমি আমার ফুফাতো ভাই, আমরা বাড়িতে গেলে এই 2 জন, আমরা খুব, ওর নাম সোহেল, আমরা 2 জন একসাথে খুব সময় কাটতো, আমাদের দুষ্টামি করতাম। ওই দিনই ওই স্পোকের ভিতরে করে যে আমরা বাজি ফুটাইতাম, মনে আছে আপনার কিনা, তারপরে 3টা ম্যাচের কাঠি আর ওই ম্যাচের যে বারুদ, ওই বারুদ কেটে ওই মাঝখানে 3টা কাঠি দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি মারলে ঠাস করে শব্দ আওয়াজ হতো। হ্যাঁ, আমার মনে আছে ওই দাদার পুরনো ঘরের যে সিঁড়ি, তো সিঁড়ির মধ্যে এই জিনিস করতে গিয়ে হাতুড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, সিঁড়ি গেছে ভেঙে, হ্যাঁ, বাড়ির কোনা, সিঁড়ির কোনা ভেঙে গেছে। হ্যাঁ, তো এখন দাদা তো, আমরা যে এই ভয়ে পালাইছি আমরা 2 জনে,
হ্যাঁ, ইন দ্যাট টাইম ওই দিনই আবার হ্যাঁ ওই পাতাবাহারের ডাল নিয়ে আসতেছি আমরা, একই অ্যাট এ টাইম দুই ধরনের অকারেন্স। তা আমরা আসতেছি দুজন বিকেলের দিকে এই অকাজ করে, সারাদিন তো দাদা খোঁজাখুঁজি, দাদা আবার আব্বাকে বলছে। তো ঘটনা জানার পরে তো দাদা আব্বা তো রাগে ফায়ার। তো মোটামুটি ওই পাতাবাহারের ডাল দিয়েই আব্বা মোটামুটি আমাকে ভালো একটা উত্তম মধ্যম উত্তম মধ্যম দিল, এই আর কি। তো মনে পড়ে এটা এখনো খুব। আপনার জীবনে সবচেয়ে বড় ভুল কি, যেটা থেকে শিখেছেন? এরকম মনে হয় যে একটা পর্যায়ে যে মনে হয় যে গান বাজনার লাইনে আসলাম, এরকম একটা অনিশ্চিত থাকে না আমাদের, কিন্তু আসলে মানে যায় দিন ভালো আসে দিন খারাপ, এরকম আমরা এখনও ফেস করি। মাঝে মধ্যে মনে হয় যে গান বাজনার লাইনটাতে আসলাম, এটা না এসে তো অন্য কিছুও করতে পারতাম, তাহলে হয়তো বা চাকরি বাকরি করতাম, ব্যবসা করতাম বা বিদেশে থাকতাম, তাহলে তো এরকম অনিশ্চিত লাইফ লিড করতে হতো না। মাঝে মধ্যে এটা মনে হয়। আবার যখন চিন্তা করি যে না, মানুষের কি হয়েছে বা না হয়েছে, মানুষের ভালোবাসা তো পাই, এটা আবার চিন্তা করে নিজেকে সান্ত্বনা দিই। মাঝে মধ্যে এরকম মনে হয় আর কি। আপনার প্রিয় নায়ক কে? বাংলাদেশে না, হ্যাঁ, বাংলাদেশে সালমান শাহ। সালমান শাহ। আর এখন যারা আছে তাদের মধ্যে? এখন যারা আছে তাদের মধ্যে তো এখন যদি এক বাক্যে বলা হয়, শাকিব খানের অল্টারনেটিভ তো কাউকে দেখতেছি না এই মুহূর্তে। আর নায়িকা? নায়িকা তো আমার যদি ওই সময়ের কথা বলি, আমার কবরীকে, ওনাকে খুব ভালো লাগতো। তারপরে তো আরও অনেকে ওই সময় সবাই মোটামুটি, বিশেষ করে শাবানা, তারপরে ববিতা, পূর্ণিমা, মৌসুমী, ভালো লাগে। আর বলিউডে প্রিয় নায়ক? বলিউডের প্রিয় নায়ক হচ্ছে আমির খান। আর নায়িকা? নায়িকা রানী মুখার্জি। কিছু মানুষকে আপনার এক শব্দে বর্ণনা করতে হবে। হাবিব ওয়াহিদ। হাবিব ভাই, আমি যদি বলি, আমি ওর সামনে একদিন বলছিলাম যে হাবিব ভাই মানে একজন স্লো পয়জন, ওনার গানগুলো আস্তে 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 মানুষের কাছে ভালো লেগে যায়। বালাম? আলম ভাই দুর্দান্ত একজন ভোকাল, পাওয়ারফুল ভোকাল, কুমার বিশ্বজিৎ? এভারগ্রিন শিল্পী একজন। হৃদয় খান? হৃদয় খান অসাধারণ একজন কম্পোজার, আরফিন রুমি? অসাধারণ একজন সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক। রুনা লায়লা? এভারগ্রিন ভয়েস। সাবিনা ইয়াসমিন? সেমভাবে বলতে পারি, এভারগ্রিন ভয়েস। ন্যান্সি? মায়াবী কণ্ঠ, কনা? ভালো গায়িকা। মিলা? ফাটাফাটি একজন দুর্দান্ত একজন পারফর্মার, স্টেজ পারফর্মার, রকিং পারফর্মার। শুভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আরও অনেক অনেক কথা জমেছিল, আরও বলতে পারলে আরও ভালো লাগতো। নিশ্চয়ই পরে কখনো আমরা আবার এরকম কথার জাফি খুলে বসবো। আমাদের এই স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সঙ্গীতের যে জয়যাত্রা সেটা অব্যাহত থাকুক এই কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দিন পরে দারুণ আড্ডা হলো, যেটা আমরা অফ এয়ারে দিই, আজকে সেটা অন এয়ারে হইল। খুব ভালো লাগলো, যেহেতু আমরা শুরুর দিকের সঙ্গী এক ধরনের। পুরনো মানুষগুলোর সাথে দেখা হলে আসলে আমরা নস্টালজিক হয়ে যাই, স্মৃতি মনে পড়ে। আমার এখনও মনে আছে বসুন্ধরা সিটির সামনে সেই শুভ সময় সেই ফিচারের ফটো সেশন হয়েছিল, আমার মনে আছে এখনও। স্পেশাল থ্যাঙ্কস টু সিজেট এনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সত্যি বলতে কি, দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে চাই, আপনারা ভালো বাংলা গান শুনবেন আর আমার জন্য দোয়া করবেন যেন মরার আগ পর্যন্ত আপনাদেরকে ভালো গান উপহার দিতে পারি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কাজী শুভর কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। আমরা যেতে যেতে একটা দেশের গান গাইতে চাই, এবং এটা ওয়ান অ্যান্ড অনলি রবিউল ইসলাম জীবনের লেখা গান, রুমির কম্পোজিশন ছিল, এবং এটা আমার ব্যান্ড দূরবীনের গান। শহীদ ভাই, আমি, আরফিন রুমি, ওয়াইফ শাহরিয়ার, আমরা চারজন মিলে গিয়েছিলাম। আমাদের খুব মনে পড়ে এই গানটার কথা। আমরা খেলা হলেই আমরা শহীদ ভাইয়ের গাড়ি নিয়ে আমরা পিছনে বক্স বাজিয়ে বাজিয়ে আমরা সারা ঢাকা শহর ঘুরতাম, ধানমন্ডি চলে যেতাম। রাইট। জ্বলে ওঠো বাংলাদেশ, জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি, এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে
ছড়িয়ে দাও, লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। ও হো হো